গল্পের নাম ভালোবাসার কাব্যগাথব। কলমে লাবিবা তানহা এলিজা। গল্পের পঞ্চম পর্ব। সকাল সকাল ইসমাইল বেরিয়ে গিয়েও খান বাড়িতে পৌঁছতে পারেনি। তার ডাক পড়েছে হসপিটালে। প্রচণ্ড ক্রোধের সহিত তাকে শাসানো হয়েছে। এমনিতেই তানভীরের কাজকর্মে মাথায় রক্ত উঠে আছে, তার মধ্যে আবার অনাকাঙ্ক্ষিত ফোনে অপমানিত হওয়া। রক্ত মাথায় নিয়ে বাইকের গতি বাড়িয়ে সদর হসপিটালে উপস্থিত হয় ইসমাইল। মাঝ রাস্তায় বাধা যখন পড়েছে, রয়ে সয়েই যাওয়া উচিত মেয়ের কাছে। ইসমাইলকে দেখে ফাহাদের বাবা যা নয় তাই বলে অপমান করতে থাকে। এমনিতেই মাথা গরম, তার উপর এই ফাহাদের বাবা যে কিনা তার মেয়েকে অপমান করেছে। চুপ থাকে না ইসমাইল। রাগটা সে এখানেই সব ঝাড়ে। ফাহাদের বাবাকে তিনগুণ বেশি অপমান করে। ওয়ার্ডে শুয়ে থাকা ফাহাদকে দেখে আঙুল তুলে শাসায়। আর কোনোদিন যদি এই হারামজাদার ছায়া আমার এলাকায় বা আমার মেয়ের আশেপাশে দেখি, আজ তো আমার মেয়ে জামাই ওর হাত মুখ ভেঙেছে, আমি ওর কোমর ভেঙে ডাস্টবিনে ফেলে রাখব। রিসেপশনে গিয়ে মোটা অঙ্কের চেক ছেড়ে আসে। যেহেতু আমার মেয়ে জামাই এই অবস্থা করেছে, সেহেতু ওর চিকিৎসার দায়িত্ব আমার। আর এটাই লাস্ট। রাগটা একেবারেই পড়ে গেছে ইসমাইলের। তানভীর তাহলে ঠিকই বলেছিল। ব্যাপারটা ভালোভাবে জানতে হবে। দুপুরের আগেই ইসমাইল বেয়াই বাড়ি আসে। আসার সময় দই মিষ্টি আনতে ভুলে না। মেয়ের শ্বশুরবাড়ি যে অবস্থাতেই যাওয়া হোক না কেন, খালি হাতে গেলে সম্মান থাকে না। বাবার কাঁধে মাথা রেখে ঘুমুচ্ছে লাবিবা। ইসমাইলের আসার খবর জেনে নিতু ইসলামও আজ এ বাড়িতেই আছে। লাবিবার মাথায় বড় করে ওড়না দিয়ে ঘুমটা দেওয়া। মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ অসুস্থ লাগছে। ঘুম যে হয়নি এটাও বুঝতে পেরেছে। সেজন্য ওকে আর ডাকছে না। কিন্তু ড্রয়িং রুমে আড্ডা বসেছে। গল্পে মশগুল সবাই। আওয়াজও হচ্ছে। সবকিছুই যেন নরমাল। কিন্তু ইসমাইলের বুকে তোলপাড় শুরু হয়েছে। কানের পাশে লাল হয়েছিল, নজরে এসেছে। লাবিবা অবশ্য বুঝতে পেরেই ঢেকে নিয়েছে। কিন্তু বাবার মন ঠিকই বুঝতে পেরেছে। লাবিবার শরীরের তাপমাত্রাও একটু যেন বেড়ে গেছে। আত্মীয়দের সামনে ইসমাইল জিজ্ঞেস করতে পারল না, লাবি মা জামাই কি তোকে মেরেছে? আড়ালেও জিজ্ঞেস করতে পারবে না। বিবাহিত মেয়েকে এসব জিজ্ঞাসা করা যায় না। কিন্তু মেয়ের শরীরের মতি গতি বুঝতে বেগ নিল না। তানভীর ঘুমুচ্ছে। বাবার কথা শুনে লাবিবা আর ঘুমুতে পারেনি। গতকালকের পরে আনারকলিটাই পরে বাইরে চলে এসেছে। বেআই আসার খবর পেয়ে ফিরোজ খানও লাঞ্চ টাইমে বাসায় ফিরেছে। ডাইনিং এ সবাই একত্র হয়েছে। লাবিবাও বসেছে বাবার সাথে। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হয় ফিরোজ খান। লাবিবাকে দেখে একগাল হেসে নেয়। মাথায় হাত রেখে জানতে চায়, আমার মা ভালো আছে? লাবিবা সৌজন্যে হাসে। হ্যাঁ পাপা। রাগ পড়েছে? হ্যাঁ পাপা। তুমি তো টেনশন ধরিয়ে দিয়েছিলে। আমার বাদরটাকে সিরিয়াসলি বলে দিলাম, রাগ না পড়লে প্রয়োজনে পা ধরে বসে থাকবে। লাবিবা গাল ফুলিয়ে বলল, আপনি কি আমাকে পাপের ভাগিদার করতে চান পাপা? একদমই না। তুমি তো আমার মা। আশেপাশে তাকিয়ে নিতু ইসলামকে জিজ্ঞেস করল, তানভীর কোথায়? পরে আসছে দুলাভাই। খাওয়া শুরু করুন। সোহানা ইসলাম সার্ভ করে দেয় নতুন বেয়াইকে। তানভীর একবার নিচে এসে ইসমাইলকে দেখে ঘুরে যায়। লাবিবার অবশ্য চোখ এড়ায় না। নির্লজ্জ লোক। উদম গায়েই চলে আসছে। লাবিবা ভেবেছিল শার্ট আনতে গিয়েছে। কিন্তু খাবার শেষ করে সবাই রেস্ট করছে, তখনও তানভীর আসে না। লাবিবাও উপরে যায় না। তার শরীরটা একদমই ভালো নেই। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সিঁড়ি দিয়ে উঠতে নামতেও কষ্ট হচ্ছে। তাছাড়া তানভীরকে ফেস করতেও অস্বস্তি হচ্ছে। এতটা অস্বস্তি রাতেও হয়নি। সে তো এমনিতেই স্ট্রং ছিল না। তার উপর যদি লোকটা এমন পাগলামি করে তাহলে কিভাবে ব্যালেন্স রাখবে? সারাটা রাত একটুও ছাড় দেয়নি। চেঞ্জ করার সময় চোখ দুটো বুঝে চেঞ্জ করেছে। নিজের দিকে তাকানোর সাহস অবধি পায়নি। গল্প করতে করতে বাগানে সবাই এসে বসেছে। লাবিবা যায়নি তাদের সাথে। সে সেখানেই চুটি করে বসে আছে।
মাঝে মাঝে চোখ ঘুরিয়ে এটা ওটা ড্রয়িং এরিয়াতে দেখছে। এই প্রথম সে শ্বশুরবাড়িতে, যেখানে আসার জন্য কত অপেক্ষাই না করেছে। আজ সে তার কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু তার শরীর ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না। সোফায় কি একটু শোয়া যাবে? কেউ কিছু বলবে না তো? রুমেও তো তানভীর আছে। তানভীরের সামনে যেতে ইচ্ছে করছে না। লাবিবা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে আছে। পিঠে মাজায় ভীষণ ব্যথা করছে। বসেও থাকতে যেন পারছে না। বাড়িতে থাকলে মায়ের সাথে এতক্ষণে প্যানানি ঘ্যানঘ্যানানি শুরু হতো। শ্বশুরবাড়িতে অসুস্থ শরীরটা নিয়েও সুস্থ থাকার অভিনয় করে যাচ্ছে। এতক্ষণে তানভীরের দেখা মেলল। 3/4 প্যান্টের পকেট হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে আসছে। আবার উদম গায়ে ফিরেছে। লাবিবা মুখ ঘুরিয়ে তাকায়। মানুষটা কি বাসায় সব সময় শার্টলেস হয়েই ঘুরঘুর করে? লাবিবার মুখ ঘুরিয়ে নেওয়া তানভীরের পছন্দ হয় না। একদম সামনে দাঁড়িয়ে এক হাতে থুতনি ধরে আরেক হাতে পেটের সাথে মিশিয়ে নেয়। লাবিবার নাক থেকে একদম নাভি বরাবর। গতকাল রাতেই লাবিবা তার নতুন এক দুর্বলতার সহিত পরিচয় লাভ করেছে। লোমে আবৃত লম্বা শিরদাঁড়া হয়ে এসে সুগভীর এই নাভিতে মিলেছে। 2-3বারের বেশি দেখতে পারেনি, এখন নাক গুজে দিয়েছে। অন্যরকম একটা স্মেল আসছে। কাল থেকে এই স্মেলটাই তানভীরের গা থেকে লাবিবা পাচ্ছে। গালে লোমের ছোঁয়ায় লাবিবার সারা গায়ে কাটা দিয়ে আসে। তানভীর পকেট থেকে 2টো ট্যাবলেট বের করে। লাবিবার গাল চেপে ধরতেই হা করে। ট্যাবলেট 2টো মুখের ভেতর পুরে দিয়ে কাছেই টেবিল থেকে পানির গ্লাস হাতে তুলে মুখে পানি ঢেলে দেয়। ভাবলেশহীনভাবে বলে, শ্বশুরাব্বুকে গিয়ে বলে দাও তুমি যাচ্ছ না। উনি চলে যাক। তারপর যত ইচ্ছা তত প্রাণ ভরে আমার নেভেলসের স্মেল নিও। শেষ হয়ে যাচ্ছে না। মুখ ভর্তি পানি নাকে মুখে উঠে লাবিবা কাশতে থাকে। ট্যাবলেট পেটের মধ্যে চলে গেছে। লাবিবার মাথায় হাত দিয়ে আলতো করে কয়েকবার চড় দেয়। বাট্টি বাট্টি, সাবধানে পান করো। আমারটা থেকে তোমার নেভেলসের স্মেল আরও করা। এইটা আমার জন্যই শোনা। আফসোস নিজেরটা নিজে নিতে পারবে না। লাবিবা কি প্রতিউত্তর করবে ভেবে পায় না। আহাম্মকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকাই যেন তার প্রধান কাজ। শ্বশুর জামাইয়ের বৈঠক বসেছে। মূলত তানভীরকে খোঁজে বের করে জোর করে ইসমাইল সামনে বসিয়ে রেখেছে। তানভীরের মতি গতি ইসমাইল বেশ বুঝতে পেরেছে। সেও একদিন তানভীরের বয়সী ছিল। লাবিবার শরীর খারাপ করছে ইসমাইল দেখেই বুঝতে পেরেছে। যত তাড়াতাড়ি সম্ভব লাবিবাকে নিয়ে বাড়ি ফিরলেই শ্বাস পড়ে। তানভীরের উদম গা দেখে ইসমাইল বেশ বিরক্ত হল। বুকে পিঠে আঁচড়ের দাগ। ছেলেটা চাইছেটা কি? নির্লজ্জপানা দেখাচ্ছে। বাকি কথা রেখে ইসমাইল আগে এটাই জিজ্ঞেস করল, তোমার কি শার্ট নেই আব্বু? আছে। কিন্তু ট্রাস্ট মি আব্বু, আপনার মেয়ে বাড়িতে আছে বলে একটাও পড়তে ভালো লাগছে না। ইসমাইল মনে মনে একটা বিচ্ছিরি গালি দিল, কিন্তু মুখে হাসি হাসি ভাবটা ধরে রেখে বলল, কোনোটা ভালো লাগবে আমাকে বলো, আমি পাঠিয়ে দিব। আমার জন্য এত কষ্ট করতে হবে না আব্বু। আপনি লাবিবাকে রেখে যান। ও একটু সুস্থ হোক, আমি ওকে নিয়ে যাব। মূল কথায় আসতেই ইসমাইল কোমরে হাত রেখে তানভীরের দিকে ঝুঁকে বসল। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ। সাহস কি করে হয়? আমার মেয়ের গায়ে আমি ফুলের টোকা অবধি কখনো পড়তে দিইনি। আমার মেয়ে যতই ভুল করুক তাকে শুধরে নিয়েছি বারবার। আর তোমার হাতে তুলে দিতে না দিতেই গালে দাগ বসে গেল। মেয়ে আমার মাথা ঠেকিয়ে রাখছে সব সময়। তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি তানভীর। আর যাই হোক, এটা বিশ্বাস ছিল তোমার হাতে অন্তত আমার মেয়ে সেফ থাকবে। নিজের কৃতকর্মের তিরস্কার পেয়ে মাথা নিচু করে থাকল তানভীর। ইসমাইলের আরও রাগ বাড়ল। তোমাকে আমার মোটেও মেয়ের পাশে পছন্দ নয় তানভীর। তুমি জানো তার যথেষ্ট কারণ আছে। তবুও তুমি আমার মেয়ে জামাই। আমার মেয়ে আমার একমাত্র অবলম্বন। আমি চাই তুমি আমার মেয়েকে হ্যাপি রাখো সব সময়। কিন্তু তুমি নিজের রাগ সংবরণ করতে পারলে না। নিতু আপার থেকে শুনে তোমার প্রতি বিশ্বাস ভেঙে গেছে তানভীর। তুমি যতই আমার মেয়ের হাজবেন্ড হও না কেন, মেয়ে কিন্তু আমার। আমি আমার মেয়েকে পুতুলের মতো করে বড় করেছি।
মেয়ের যাতে অসুবিধা না হয় সেজন্য প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলি। কিন্তু এবার তো মনে হচ্ছে হিসাবটা কষা ঠিক হয়নি। শ্বশুরের কথা শুনে তানভীর নির্দ্বিধায় নিজের ভুল স্বীকার করে, প্রমিজ করে, এরকম ভুল আর হবে না আব্বু, আমি সব ঠিক করে দিব। আমার মেয়ে ভয় পেয়ে আছে। তানভীর ভাবে, তাই তো কথা তো বলেনি। এত কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে গেছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া কোনো অ্যাক্টিভিটিসও দেখায়নি। সত্যিই ভয় পেয়েছে। ওই ছেলেটাকেও হসপিটালে পাঠিয়ে ছেড়েছ। ওর বাবা যা নয় তা বলল। আমি চিকিৎসার দায়িত্ব নিয়ে এসেছি। তোমার পাপার কানে কথাটা যায়নি। তুমি কন্ট্রোললেস, এটা প্রায় সবাই জানি। আমার মেয়ে জানে না। ওর হাত দুর্বল। ওর সামনে ওভার কিছু করবে না। ছেলেটাকে আপনার মেয়ে সুযোগ করে দিয়েছিল আব্বু। ধীরে ধীরে ব্রেইন ওয়াশও করত। আপনি তো আমার কথা বিলিভ করেননি। হুম। তবে এরকম একটা কাজ না করলেও পারতে। কি করব আব্বু? বয়সটা তো আমার একটু বেশি। জায়গা মতো খোঁটাটা ঠিকই দিয়ে দিল। এই ছেলেকে কিছু বললেও যেন দোষ। ইসমাইল অন্যদিকে মুখ ঘুরায়। ফিরোজ খান বের হবেন। তানভীর ইসমাইলকে দেখে এদিকেই আসছেন। জবেদা এসে দাঁড়ায়, হাতে ল্যাভেন্ডার কালার টি শার্ট। তানভীরের দিকে এগিয়ে দিয়ে জানায় লাবিবা পাঠিয়েছে। লাবিবার কথা শুনে তানভীর টি শার্ট পরে নেয়। কিচেনের সামনে লাগানো গ্লাসে চোখ রাখে। বাহ, হোয়াইট 3/4-এর সাথে ল্যাভেন্ডার টি শার্ট বেশ মানিয়েছে তো। ড্রেস সেন্স নিয়ে বরাবরই খুঁতখুঁতে তানভীরের এই প্রথম এক চান্সে নিজেকে ভালো লাগল। ফিরোজ খান এসে বলল, বেয়াই সাহেব আজ থেকে যান। একটা রাত মেয়ের বাড়ি থাকলে কিছু হবে না। মেয়েই তো তুলে দিলাম না বেয়াই সাহেব। আগে মেয়ে তুলে দেই, তারপর এসে থাকা যাবে। হ্যাঁ সেটাই। মেয়ের বাড়ি মানে বাবার ও বাড়ি। একসাথে থাকব। কোনো না শুনছি না। সে তো অবশ্যই, অবশ্যই। বিকেল হয়ে আসছে। এবার তাহলে মেয়েকে নিয়ে বেরোই। তানভীর নাকচ করে বসল। পাপা লাবিবা এখানেই থাকবে। ওই বাড়িতে একা একা আমি আর পাঠাচ্ছি না। নিতু ইসলাম এসে শুনে ধমক দিল, চুপ থাকো বেয়াদব। হুট করেই এরকম একটা কাণ্ড ঘটিয়েছ। এখনো বাড়ির বউকে তুলে নিয়ে আসা হয়নি। বরণ করে চৈকাট পেরোনো হয়নি। জেদ করে নিয়ে আসলে লোকে শুনলে কি বলবে? সোহানা ইসলাম ও মুখ খুলল। তানভীর এত পাগল হয়েও আমি যেখানে চুপ করে আছি অপেক্ষা করছি, তখন তোমার বোঝা উচিত। কে জানে তোমাদের বিয়ের কথা? সবাইকে জানিয়েই বউ ঘরে তুলব। তাছাড়া এ পরিবারের নিয়ম তুমি জানো না। বউ তুলে আনার আগে বাড়ির বউ এ বাড়িতে পা রাখে না। সেখানে একটা রাত এলাও করেছি। প্লিজ মমো, তোমার দাদি শাশুড়ি কি নিয়ম বলে গেছে সেই নিয়ম ধরে টেনো না। এসব সব ভ্যালুলেস নিয়ম আমি মানি না। জেদ করে না তানভীর। এই কথা তোমার প্রতিষ্ঠানে এখন পাবলিশ হলে 5 জনের হাসির খোরাক তুমিই হবে। এমনিতেই তোমাদের মাঝে অনেক ডিস্টেন্স, তার উপর স্যার স্টুডেন্টের ব্যাপারটা নিয়ে মাতামাতির অন্ত থাকবে না। এই সম্পর্ক ঘুচুক। আর একটা বছর ওয়েট করো। মমো, আমার গ্রামে যেতে প্রবলেম হয়। এটা কেন বোঝো না? ম্যানেজ করে নাও বাবা। নিতু বৌমাকে নিয়ে আয়। তানভীর যা বোঝার বুঝে গেল। এরা কিছুতেই লাবিবাকে রেখে যাবে না। নিতু ইসলাম লাবিবাকে আনতে গেলে সোহানা বলল, বৌমা রেসপন্স করলে আমি ম্যানেজ করার চেষ্টা করতাম। কিন্তু বৌমাই থাকতে চাইছে না। তানভীরের মুখটা বড্ড অসহায় দেখালো। ফিরোজ খান বলে গেল, আমি যাওয়ার পথে ড্রপ করে দিব। ইসমাইল সেখানে বসে মেয়ের জন্য অপেক্ষা করল। সোহানা কিচেনের দিকে ছুটল। উপস্থিত শুধু ইসমাইল এবং তানভীর। দুজনের মধ্যে নীরবতা চলল। তানভীর কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবল। ইসমাইলকে জিজ্ঞেস করল, চরের জমিগুলো শুনলাম বিক্রি করে দিচ্ছেন। হুম। প্রয়োজন নেই। এত দিক সামাল দিতে পারি না। বিক্রি করার পর থানার ভেতরের বাড়ির কাজ ধরব। থানার ভেতরে বাড়ির কাজটা অফ আছে, অফই রাখেন। কাচারি পাড়ায় যে 9% জমিটা আছে সেখানে কাজ ধরেন।
তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা কমপ্লিট করে রাখেন। এখান থেকে ২০ মিনিটের হাঁটার রাস্তা। সুবিধা হবে আব্বু। ইচ্ছা করলেই যেখানে ইচ্ছা সেখানে মেয়ের সাথেই থাকতে পারবেন। বাড়ির ভেতরকার ডেকোরেটটা অনেকটা এবাড়ির মতো করতে চাই, যাতে আমার ফ্যামিলির কারো কোনো প্রবলেম না হয়, বাড়িতে মিলেমিশেই থাকতে পারে। লাবিবা চলে এলে আপনাদের একা রাখতে চাইছি না আব্বু। কাকাদের বাসাও অনেকটা দূর, রিস্কের হয়ে যায়। টেনশন নিতে চাইছি না। ওই বাড়িটার অর্ধেক কাজ হয়ে আছে, থাক, পরে কমপ্লিট করা যাবে। আগে সদরে কাজ ধরুন। ক্যাশ যদি শর্ট পড়ে আমি তো আছি। আফটার অল আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না বাড়িটার মালিক আমি। তানভীরের প্রস্তাবে ইসমাইল মৃদু হাসল। ভালো লাগল। আসল উত্তরাধিকারীর মতো কথা। এতদিন ভাবনা ছিল জামাই তার সম্পদের প্রতি উদাস হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে জামাই নিজে থেকেই সবটা নিজের ভেবে নিয়েছে। ইসমাইলের আর নিজে থেকে আগ্রহ দেখাতে হল না। ইসমাইল মাথা ঝুঁকাল। হুম, রাস্তার পাশে ফসলি জমিগুলো একসময় তোমাকে দেখিয়ে দিব। সিদ্ধান্তটা তুমিই নিবে। মেইন প্লটের জায়গা আশেপাশে বড় দালানকোঠা হচ্ছে। যদি মনে হয় বিল্ডিং করবে তাহলে করো। বেশ ভাড়া চলবে। কতটুকু জমি হবে আব্বু? 4 একর 2 কাঠা হবে। অনেক। আমার বিল্ডিং অনেক থাকলেও ফসলি জমি নেই। ফসলই হোক, ফ্রেশ খাবার পাওয়া যাবে। জমিটা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া? আমার দাদা শ্বশুরের ছিল। এখন তোমার আম্মু আর লাবিবার নামে দলিল করে দিয়েছি। আলোচনার মাঝেই লাবিবা এসে দাঁড়ায়। ফিরোজ খান গাড়িতে অপেক্ষা করছে। তানভীর সহ সবাই যায় লাবিবাকে গাড়িতে তুলে দিতে। লাবিবা গাড়িতে উঠে বসলে তানভীর একপাশে ছড়িয়ে নেওয়া উড়োনাটা গুটিয়ে নিয়ে কোলের উপর তুলে হাতের ভাঁজে গুজে দেয়। ঠিকঠাকভাবে সিটবেল্ট লাগিয়ে বসে লাবিবা তাকায় তানভীরের পানে। তানভীর আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টির পলক নেই। চোখে চোখে বলা হয় হাজারো কথা। তানভীর মুখটা একটু এগিয়ে নেয়। মৃদু স্বরে রাগ ঝাড়ে। নিষেধ করেছিলাম। করিনি। লাবিবা মাথা ঝুমায়। নিষেধ করেছে। না করলে না কেন? লাবিবা মুখে এঁটেছে। উত্তর দিবে না। তানভীর ঘাড়ে হাত দিয়ে একটা মোচড় দেয়। কট করে শব্দ হয়। যাচ্ছ যাও। পৌঁছেই ফোন দিবে। খান সাহেবের বউ অবাধ্যতা করলে খান সাহেব কিন্তু বউকে দিন রাত উপোস করাবে, একটুও আদর খাওয়াবে না। দুদিনের জ্বরে কাহিল লাবিবা। লাবিবার জ্বরের খবর পেয়ে ফ্লোরা এসেছে লাবিবাকে দেখতে। লাস্ট লাবিবার সাথে কথা হয়েছিল 4 দিন আগে। এরপর থেকেই মেয়েটা লাপাত্তা। ফোন করেও পাওয়া যায়নি। আজ খোঁজ নিয়ে জানতে পারে ফাহাদ সহ যাবতীয় ব্যাপারটা। ফ্লোরা এ শহরে এই আসে এই যায়। কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু গিয়ে টিকতে পারে না। 2-3 দিন হলেই ছটফট করে আবার ফিরে আসে তার ছোট্ট ফ্ল্যাটে। এখানে থাকলে তামিমের সাথে না থাকুক, দিন একবার হলেও তো দেখতে পারে। চোখের তৃষ্ণা মেটানো যাকে বলে। যদি চায় কাছে গিয়ে কোথাও বলতে পারে। হসপিটালের সবাই এখন প্রায় ফ্লোরাকে চিনে। ফ্লোরার তামিমের কাছে যেতে অনুমতি নিতে হয় না। পরিচয় জিজ্ঞাসার্থে তামিম জানিয়েছে ফ্লোরা তার ওয়াইফ। এক্স শব্দটা মনে হয় উচ্চারণ করা হয়নি। তাই তো ফ্লোরাকে কেউ কেউ ম্যাম, কেউ কেউ ভাবি বলেই ডাকে। যদিও ফ্লোরাকে দেখেনি তারা। সব সময় মাস্ক ক্যারি করে। ফ্লোরা যখন দূরে থাকে তখন দম বন্ধ হয়ে আসে। যখন কাছে আসে তখন ছটফট করতে থাকে। আগে অনেক ফ্রেন্ডস, সিনিয়রের সাথে ভালো রিলেশন থাকলেও ফ্লোরা ইদানিং সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। টাকা খ্যাতি তাকে সুখ দিতে পারেনি। সুখ দেয় তামিমের কণ্ঠস্বর, তার উপস্থিতি। লাবিবাকে পেয়ে তার বেশ ভালোই কাটে। ফ্লোরা বিভিন্ন কথায় লাবিবাকে উত্তেজিত করার চেষ্টা করে। খারাপ খারাপ কথা বলে যাতে লাবিবা রেগে যায়। নিজের যে একটা সুপ্ত রাগ রয়ে গেছে তানভীরের প্রতি, সেটাও লাবিবার উপস্থিতিতে ফ্লোরা বুঝতে পেরেছে। সবকিছু মেনে নেওয়া ভুলে যাওয়া মেয়েটা জানতই না এ কথা। সেটাও এখন পড়ে গেছে।
তানভীর যে তার জীবনে কি এটা ফ্লোরা কোনোদিন অস্বীকার করতে পারবে না। তানভীর হচ্ছে ফ্লোরার জীবনে লাকি চার্ম। ফ্লোরা যখন যা চেয়েছে তানভীরের জন্যই সম্ভব হয়েছে। এখনও ফ্লোরা যা চায় তানভীর ছাড়া সম্ভব নয়। জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে যখন এই একটা ব্যক্তির আঙুল ধরে দাঁড়াতে হয় তখন তাকে কোনো স্থানে বসাতে হয় ফ্লোরা জানে। আর সেই ব্যক্তির একটা মাত্র হৃদয়হীনী সুখ লাবিবা নামের এই মেয়েটি। তার জীবনের দুঃখ কষ্টগুলোর প্রতি লক্ষ্য রাখা তো তার কর্তব্য। ছোট্ট মেয়েটার দিক নির্দেশনা দিতে গিয়ে তাকে কত খারাপ খারাপ কথা বলতে হয়েছে সে জানে। তবুও মেয়েটা তার কাজ ছাড়েনি। কি পেয়েছে? পেয়েছে কিছু খুঁজে। আজ লাপাত্তা হবার কারণটা জানার পর তো তাই মনে হচ্ছে। এর ভেতরেও কিছু ঘটে। ফ্লোরাকে দেখে সাবিনা বেশ অবাক হয়। ছোট খাটো প্রায় জনপ্রিয় মুখ ফ্লোরা। এত বড় মাপের একজন মডেল তার বাড়িতে হঠাৎ। লাবিবার কথা জিজ্ঞেস করতেই হুঁশ ফেরে। মেয়ে তার সোশ্যাল মিডিয়ায় ছোট বড় ভালোই লোকজনের সাথে আলাপচারিতা আছে, তার উপর ফ্লোরার অভিনয়ের ফ্যান বলা চলে। এই তো বছর 5 আগে যখন ফ্লোরার প্রথম টেলিফিল্ম বেশ জনপ্রিয়তা পেল তখন লাবিবা খুশিতে বাকবাকুম হয়ে জানাল, জানো মা, এই মেয়েটা আমাদের জেলার মেয়ে। কি সুন্দর দেখতে, কি সুন্দর অভিনয়। সত্যি নিজ জেলা থেকে বড় মাপে কেউ পৌঁছলে তার প্রতি আলাদা একটা টান থাকে। সাবিনা লাবিবার অসুস্থতার কথা বলতে বলতে লাবিবার রুমে নিয়ে আসে ফ্লোরাকে। লাবিবা শুয়ে আছে। সাবিনা ডাকে। ফ্লোরা এসে কপালে হাত রাখতেই লাবিবা চোখ মেলে তাকায়। না, এখন আর জ্বর নেই। লাবিবা ফ্লোরাকে দেখে অসুস্থ মুখেই মিষ্টি একটা হাসি দেয়। ফ্লোরা নিজস্ব ধরনেই বলে, স্ট্রং মানুষের নারী এত দুর্বল। বিছানা নিয়েছে দেখছি। লাবিবা উত্তর করে না। ফ্লোরাকে বেশ ভালো করেই চিনেছে। বাঁকা কথা লাবিবাকে না বললে যেন লাবিবা কষ্ট পায়। লাবিবা মনে মনেই হাসে। উঠে বসে খাটের বোর্ডে হেলান দেয়। আপু, বসো। ফ্লোরা তার পেছনে সোফায় একবার চোখ বুলিয়ে নেয়। পা বাড়িয়ে এসে কম্বল একটু সরিয়ে লাবিবার পাশেই বসে। সাবিনা বলে, তোর ফ্লোরার সাথে আলাপ আছে আমাকে একদিনও তো বললি না। এখানে যে আসছে সেটাও তো বললি না। আমিই জানতাম না। কথা বল। আমি নাস্তার ব্যবস্থা করছি। তোর কাকিদের ফোন লাগাই। খবরটা দেই। ফ্লোরা মা, তুমি কিছু মনে করো না। একটু বসে যেও। হ্যাঁ, আমার তাড়া নেই আন্টি। আপনার হাতে খেয়েই যাব। ব্যস্ত হবেন না। আচ্ছা আচ্ছা। সাবিনা দরজায় পা রাখতেই লাবিবা ডাকে, আম্মু। হ্যাঁ বল। কাকিদের বলো ফ্লোরা আপু তামিম ভাইয়ের ওয়াইফ। আমার যা। কিন্তু লাবিবার হাস্যোজ্জ্বল মুখে দেখে সাবিনা চুপ হয়ে যায়। ফ্লোরার দিকে তাকিয়ে হাসে। তারপর নিজ কাজে চলে যায়। লাবিবার হাসিতে ফ্লোরার মুখের উপর কালো ছায়া পড়ে। বিনয়ী ভাবটা দূর হয়ে গম্ভীর হয়। সেই প্রসঙ্গে আর যায় না। শুয়ে আছো কেন? হাঁটাহাঁটি করো। জ্বর তো নেই দেখলাম। অ্যাক্টিভ থাকো। শুয়ে থেকে যদি শরীরকে বুঝতে দাও তুমি অসুস্থ তাহলে শরীর আরও পেয়ে বসবে। এতক্ষণ ড্রয়িং রুমেই ছিলাম। দিনে তেমন জ্বর থাকে না। রাতে গা কাঁপিয়ে জ্বর আসে। দুটো কম্বল চাপা দিয়েও হয় না। তানভীর জানে? না। কথা হয়নি তার সাথে। কেন? তুমি তো ওদের বাসায় থেকে এলে। লাবিবা সব তো মিটমাট হয়ে গেছে তাই না? ফ্লোরার চোখে মুখে সন্দেহ। আবার জিজ্ঞেস করে, হয়নি? এখন প্লিজ এটা বলো না এত কিছু করেও তানভীরকে বাঁকাতে পারোনি। ফ্লোরা অধৈর্য হয়ে উঠে লাবিবার চুপ থাকাতে। লাবিবার ফেসটা কাদো কাদো হয়ে উঠে। অভিমানী সুরে প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে এমন করলে আপু? উনি সত্যিই আমাকে খারাপ ভেবেছে। তো কি ভালো হয়ে থাকতে চাও? জীবনে যদি ওই ঘাট তেয়ারার ভালোবাসা পেতে। তানভীর তোমাকে ভালোবাসেনি। এই লাবিবা বলেনি লাবিবা ভালোবাসি। অস্থির লাগছে উত্তর দাও। আমি তো ভেবেছি প্ল্যান কাজে লেগেছে। এখন তুমি আমাকে আশাহত করো না প্লিজ। খান বংশের সবগুলা লোকের ঘাড় তেয়ারা। পাগলের ডাক্তার এই বংশের না হলে শেখবেই আমাকে নিজের কাছে নিয়ে নিত। ব্যাটা এখনো তেয়ারামি করে যাচ্ছে।
ফ্লোরার ছটফটানো দেখে লাবিবা আলতোভাবে কাঁধ থেকে জামাটা নামিয়ে দেয়। আবার সাথে সাথেই তুলে নেয়। গালে ফুটে উঠে লজ্জা আভা। ফ্লোরা কি বলবে খুঁজে পায় না। খুশিতে উঠে এসে হালকা করে লাবিবাকে জড়িয়ে ধরে। লাবিবা ফ্লোরার কাঁধে মাথা রেখেই তার নামে অভিযোগ জানায়, তুমি বলনি কেন তোমার দেবর একটা রাক্ষস? আমি কিভাবে জানব? তুমি যদি তোমার ভাসুরের কথা জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি সিমিলারিটি আছে। তোমার শ্বশুরের কথা বলতে চাইছি না। ওই বাড়ি যাও, 2 দিনেই বুঝে যাবে। কেন? বউ ছাড়া তারা কিছুই বুঝে না। এটা একেবারে হাতে কলমে প্রমাণিত। কিন্তু এটা বুঝতে পারছি না, এরকম একটা মোমেন্ট পার করার পরেও তানভীরের সাথে কেন তোমার কথা হচ্ছে না? লাবিবা ফ্লোরাকে ছেড়ে বসে। ফোন দিতে বলেছিল। আমি দিইনি। মনে ছিল না। গতকাল কল করেছিলাম, বলল টাঙ্গাইল গিয়েছে, কে যেন মারা গিয়েছে জানাজায় অংশগ্রহণ করতে। এটুকুই কথা হয়েছে। আর কোনো কথা হয়নি। ফিরেনি। জানি না তো। তুমি অসুস্থ। জানাওনি? না। আমি জানিয়ে দিচ্ছি। কি বলবে? না না বলো না, আমার উপর রেগে আছে। তো রাগ ভাঙাও। ফ্লোরা তানভীরকে কল করে কিন্তু কলটা রিসিভ হয় না। ছোট্ট একটা SMS পাঠিয়ে দিয়ে লাবিবার দিকে তাকিয়ে মুচকি হাসে। তোমার এত রাগ কেন আপু উনার উপর? রাগ না তো। তাহলে এত কঠিন কেন? কারণ আমি ভালোবাসা বঞ্চিত একজন মানুষ। তোমার মনে প্রশ্ন জাগে না লাবিবা, আমি কেন তোমার সাথে আছি? কেন তোমার পথযাত্রী? কারণ আমার মতো তুমিও ছিলে ভালোবাসা চাওয়া একটা মানুষ। সামান্য কয়েক মাসের ভালোবাসায় কি অবস্থা করেছ নিজের লাবিবা। তোমাকে দেখেই বোঝা যায় তুমি কষ্টে আছো। তোমারও যে কষ্ট আমারও সেই কষ্ট। কিন্তু আমার কষ্টটা দীর্ঘকালের। তাই সয়ে গেছে, কিন্তু ঠিক থাকতে পারি না। আমি চাই না আমার সবচেয়ে প্রিয় একটা পরিবারের হয়ে তুমি কষ্ট পাও। ভালোবাসা হচ্ছে খোলা আকাশের মতো। তাকে মুক্ত করে দিতে হয়। কিন্তু সেই মুক্ত ভালোবাসা বদ্ধ হয় যখন একজন পুরুষের সাথে একজন নারীর জীবন জুড়ে যায়। এই ভালোবাসা নির্দিষ্ট নিয়মে চলে। আছে চাওয়া পাওয়া। দুজনে একসাথে থাকো। দেখবে জীবন কত সহজ। মনে থাকবে প্রশান্তি। যে কোনো কাজে আগ্রহ পাবে। জোর পাবে। মন চাইলে বুকে মাথা রেখে কাঁদতেও পারবে, আবার মন চাইলে দুইয়ে মিলে প্রাণ ভরে হাসতেও পারবে। সাময়িকী যত দূরত্বেই থাকো না কেন ভেতর থেকে বল পাবে। হ্যাঁ, একজন আছে। তুমি নিঃসঙ্গ নও। তোমার একজন আছে। তামিম ভাই কি তোমার প্রথম প্রেম? হ্যাঁ। প্রথম প্রেম খুব পোড়ায় আপু। ভোলা যায় না। স্যার আমার কাছে আসা প্রথম অনুভূতি। এই এত অবহেলা। তুমি তো বারবার বললে এই পথ এগোবার নয়। সোজা হয়ে দাঁড়াতে। আমি তো কত চেষ্টা করেই সেই বেঁকেই বসলাম। আমাদের সম্পর্কে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। আমি সত্যিই জানি না স্যার মন থেকে আমাকে ভালোবাসি বলেছেন কিনা। হতেও তো পারে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি, কিছু করা নেই, আর সেজন্যই আমাকে শক্ত করে বেঁধেছেন। কিন্তু আমি উনাকে ভালোবাসি। উনি আমার নিজস্ব পুরুষ। আমি উনাকে ছাড়ব না। মৃত্যুর 2 মিনিট আগেও যদি উনি একবার আমাকে মন থেকে ভালোবাসে তাতেও আমি সার্থক। মানুষ তো অভ্যাসবশতও ভালোবাসে, তাই না? এত কনফিউজড তুমি এখনো। লাবিবা ফ্লোরার হাত দুটো মুঠোয় পুরে ঢুক গিলে বলে। আমার ভীষণ ভয় করে আপু। ভালোবাসাকে যত্ন করে ভালোবেসে বুকে পুরে রাখতে হয়। তোমরাও তো দুজন দুজনকে ভালোবাসো। তাহলে এতকাল ছন্নছাড়া কেন? আমি পারবো না আপু তোমাদের মতো করে জীবন কাটাতে। অনেক আগেই মরে যাব। ফ্লোরার চোখ দুটো ভরে উঠে। মুখে লেগে আছে হাসি। চোখের জল গাল অবধি ছুলেই তালুর উল্টো পিঠে মুছে ফেলে। লাবিবার হাত নাড়িয়ে নাড়িয়ে উত্তেজনার সাথে বলে, তোমাদের গ্রামে বলে না সর্বগ্রাসী? অলক্ষী। আমি হলাম সর্বগ্রাসী। অলক্ষী হয়ে ঢুকেছিলাম সংসারে। প্রত্যেকের মন ভেঙে বেরিয়ে আসছি। নিজের সাথে সাথে একজনের জীবনটাও নষ্ট করেছি।
দেখো না, ডিভোর্সের এত বছর পরেও ও কোনো মেয়েকে নিজের জীবনে জোড়ায়নি। দেবরকে দিয়েছি অপবাদ। আমার উনার সাথে তোমার কি প্রবলেম হয়েছিল? কেন তুমি উনাকে দোষী বানিয়েছিলে? আমার মুখ থেকে এই খারাপ বাক্যটা শোনার পর উনি কতটা কষ্ট পেয়েছিল জানো? সবার কাছে আড়াল করলেও আমি ঠিকই উনার কষ্টটা বুঝে নিয়েছিলাম উনার মুখ দেখেই। আমাকে বলো আপু, উনার সাথে তোমার কিসের শত্রুতা? কলেজ লেভেলে শুরু হয় তামিমের সাথে আমার পথচলা। গোপনে গোপনে প্রেম, ধীরে ধীরে তার প্রকাশ। বন্ধুরা জানতে জানতেই তানভীরের কাছে তামিম খায় ধরা। তানভীর তখন সুইজারল্যান্ডে। তামিমও ডাক্তারি পড়ার জন্য সেখানেই যায়। একদিনেই তানভীর আমাদের ব্যাপারটা ঠাহর করে উঠতে পারে। কারণ তখন আমি বাংলাদেশ আর তামিম সুইজারল্যান্ডে। তামিম যাওয়ার পর তো আমার পাগল প্রায় অবস্থা। প্রত্যেকটা সেকেন্ডও বসে বসে গুনেছি। ক্লাস শেষে কখন এসে তামিম কল দিবে প্রহর গুনেছি। নিজের স্টাডি ফেলে তখন আমার তামিমকে ঘিরেই সব চিন্তা। বাইরের কান্ট্রি, বয়স কম, ফ্রেন্ডরা এত এত আজেবাজে কথা বলে যে আমি ভয়ে আড়ষ্ট হয়ে থাকি সব সময়। তামিমের সাথে যতক্ষণ কথা হয় তামিমকে দিয়ে একের পর এক প্রমিজ করাই। উপদেশ তো আছেই। তামিম মোটেই রাগে না, বিরক্তও হয় না, শুধু হাসে। তাকে নিয়ে যে আমি এত টেনশন করি এটা ভেবেই শান্তি পায়। এদিকে আমাকে নিয়েও তামিমের চিন্তার শেষ নেই। নামে মাত্র তামিমের গার্লফ্রেন্ড হিসেবে সব জায়গায় পরিচিত আমি। যখন একটার পর একটা বছর কেটে যায় তখন নানান সুপ্রস্তাব কুপ্রস্তাব আসতে থাকে আমার দিকে। আমি সেদিকে কান বাড়াই না। নিজের প্যাশন টুকটাক মডেলিং নিয়ে আর স্টাডি নিয়ে বিজি থাকি। আমার প্যারেন্টস ছিলেন স্বাধীনমনা। তাদের ধারণা আমি নিজেরটা নিজে বুঝতে শিখেছি। বুঝে শুনে পা ফেলব। হলোও তাই। তামিমের মতো একজনকে চুজ করলাম। বাবা মা নিশ্চিত থাকল। কিন্তু তামিমের ব্যস্ততায় আর আমার ব্যস্ততায় সম্পর্কটা কেমন যেন পানসে হয়ে উঠল। কিন্তু আমরা দুজনেই দুজনকে ভেবেই দিন কাটাই। শুধু সময় দেওয়া হয় না। চলতে চলতে বছর তিনেক যেতেই বাবা মা এই ফিকে হওয়া সম্পর্কটাকে আর আমলে নিলেন না। আমার ভুল ভেবে নিলেন। সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিলেন। এত তাড়াতাড়ি করছিলেন যে আমার মনে ভয় ঢুকে যায়। মূলত উনারা চাচ্ছিলেন আমি যেন মডেলিং থেকে দূরে সরে আসি। উনারা মিডিয়া জগৎকে একদমই নোংরা ভাবে নেয়। আমাকে সরিয়ে নেওয়াই লক্ষ্য। ততদিনে তানভীরের সাথে আমার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তামিম তখন ক্যাম্পেইনে। আমাদের যোগাযোগ পসিবল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, স্বপ্ন আকাশচুম্বী। কিন্তু সমাজের ভেদাভেদ ঘুচিয়ে এটাও সম্ভব হচ্ছিল না যে এমপির বাড়িতে আমার জন্য তাদের বড় ছেলের নামে বিবাহের সম্বন্ধ নিয়ে যাওয়া। তামিম তখনও পড়াশোনা শেষ করেনি। এ সময় তো মেনে নেওয়া অসম্ভব। বাবা মা প্রথমে খুশি হয়েছিলেন, ভেবেছিলেন তাদের কিছু করতে হবে না, তামিমই করবে যা করার। আমার সৌন্দর্য দেখে শ্বশুরবাড়ির লোক ঠিক আপন করে নিবে। কিন্তু যখন তামিমই নেই তখন এই স্বপ্ন বহুদূর। আমার উপর যাদের নজর ছিল ঝাঁপিয়ে পড়ল যেন। বাড়ি ছাড়লাম। মামার বাড়িতে উঠলাম। অসহায় মুহূর্ত। ঢাকায় চলে যেতে চাইলাম। মামা যেতে দিলেন না। পাগল হয়ে গেলাম আমি। তামিমকে ছাড়া আমার পক্ষে কাউকে গ্রহণ করা সম্ভব না। বাধ্য হয়েই আত্মসম্মান ভুলে তানভীরের কাছে সবটা খুলে বললাম। সাহায্য চাইলাম। তানভীর আমাকে আশ্বস্ত করার বদলে করল উপহাস। বলল, এত এত পাংখা তোমার। সবাইকেই বিয়ে করবে। একে একে করতে থাকো। বছর খানেক তো চলবে। শেষ বিয়েটা হলেও আমরা দুই ভাই দাওয়াত খেতে চাই। আমি তখন কান্না ভুলে ফুঁসে উঠলাম। আমাকে সেখানেই আবার আহত করল। আমাকে বাজেট দেখালো বিয়ের গিফটের জন্য। আমি আশাহত। একদম চুপ হয়ে গেলাম। শেষ ভরসাও শেষ। অনুভূতি শূন্য। বিয়ে ঠিক হলো। খাওয়া দাওয়া বাদ দিলাম। দুদিন বাদে আমার বিয়ে। সেদিন আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর আমার সামনে লাগেজ দেওয়া হলো। মেরুন রঙের লাগেজ। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। অনেক সময় পর মামাতো ভাবি এসে বলল, পার্লারের লোক চলে এসেছে।
ছেলেমেয়েরা সব বাইরে যাও, এখন কনে সাজানো হবে। আমি মনে মনে হাসলাম। আমাকে শুলে চড়াতে সময়ও বুঝি এগিয়ে নিয়ে এলো। লাগেজ খুলে যখন একের পর এক প্রোডাক্ট বের করছে আর বলছে সব বিদেশি জিনিস, দেখিস একটাও যেন এদিক সেদিকে হয় না। তখন আমার টনক নড়ল। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার তো বিদেশি জিনিস আনার কথা নয়। নিজেই হাত লাগালাম। ম্যাক্সিমাম প্রোডাক্টের গায়ে সুইচ ট্যাগ। তখন আমার কলিজায় পানি এলো। আমি এক ছুটে বাইরে গেলাম। দেখলাম উঠোনে তানভীর দাঁড়িয়ে বড় একটা গাড়ির পাশে। তার পাশে আমার বাবা মামা গভীর আলোচনায় ব্যস্ত। হুট করে তানভীর আমার দিকে তাকালো। হাত বাড়িয়ে আমার মামাতো ভাইকে ডেকে বলল, হুল্লোপার্টিকে তাড়াতাড়ি রেডি হতে বলো। বসা থেকে উঠে গেলে বরের জুতো আর চুরি করতে পারবে না। আমাকে হাতের আড়াল করে চোখ টিপ্পনি দিল। আমার যা বুঝার বুঝে গেলাম। যত তাড়াতাড়ি রেডি হব তত তাড়াতাড়ি তামিমের দেখা পাব। ছুটলাম সাজগোজ করতে। বিয়ের শাড়ি গহনা পরে পুরো বউ। আন্দাজ করলাম এসব কিছু তানভীর দিয়েছে। এর বাজেটই আমাকে বলছিল। গহনাগুলো দিয়েছিল তামিম। তামিমকে পাওয়ার জন্য এতটাই উত্তেজিত ছিলাম যে ঘোরের মাঝেই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে এলাম। সেখানে এসে জানতে পারলাম দুই ভাই দেশে এসে বাড়িতে না গিয়ে সোজা আমাকে বিয়ে করে বাড়ি ফিরেছে বউ নিয়ে। তামিম আমার পাশে দাঁড়িয়ে রইল। আমি ভয় পেয়ে তামিমের দিকে তাকিয়ে রইলাম। বিশাল ঝামেলা বাঁধল। পাপা মম তো রেগে আগুন। আমাকে দেখল না পর্যন্ত। তানভীরকে তো যা নয় তাই বলে বকাবকি করছে। তামিম গেলে তাকে তো ছাড়লই না। তামিম যখন ওর পাপা মমকে বুঝাতে ব্যস্ত তখন তানভীর এক আশ্চর্য কাজ করে বসল। আমার হাত ধরে সোজা ঢুকে গেল বাড়ির ভেতরে। বরণ ছাড়াই আমার পদার্পণ হল শ্বশুরবাড়িতে। একদম তামিমের রুমে গিয়ে নিয়ে হাত ছাড়ল। মুচকি হেসে বেরিয়েও গেল। আমি তখন একা। বেশ কিছুক্ষণ পর যখন তামিম এলো তখন পুরোপুরি ভাবে তামিম আমার স্বামী। দিক বেদিক না তাকিয়ে আমি তামিমকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। এতগুলো বছর আলাদা কাটানোর পর যেন প্রাণ ফিরে পেলাম। কেউ কাউকে ছাড়লাম না। দরজায় নক পড়ল। তবুও আমি তামিমকে ছাড়লাম না। তামিম আমাকে নিয়েই দরজা খুলল। তানভীর দাঁড়িয়ে হাতে একগুচ্ছ গোলাপ। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সরি ভাবি। এত ঝামেলা পোহাতে হলো যে এদিকটা ভুলেই বসেছিলাম। এত রাতে আর পসিবল হলো না। আমি তানভীরের হাত থেকে ফুলটা নিলাম। মাথাটা তামিমের বুকে রেখেই তানভীরের যাওয়ার দিকে কৃতজ্ঞতা স্বরূপ তাকিয়ে রইলাম। পরদিন আমাকে সাজিয়ে গুছিয়ে আত্মীয় স্বজন সবার সামনে নেওয়া হলো। সদ্য বিবাহিত আমি দামি শাড়ি গহনায় রূপ যেন ঠিকরে পড়ছিল। চারদিক থেকে প্রশংসা কুড়ালাম। শ্বশুর তো মাশাআল্লাহ বলেই বসলেন। তারপর থেকে যে কোনো প্রয়োজনে তানভীর আমার পাশে থাকে ছোট ভাই হিসেবে। কিছুদিনের মধ্যেই দুই ভাই চলে যায়। 6 মাস অন্তর অন্তর দুবার এলো তামিম। তামিমের অনুপস্থিতিতে আমার মডেলিং চলল দারুণভাবে। তামিম ফিরে আসার পর তো হ্যাপিই ছিলাম। কিন্তু বাধ সাধল কিছু কিছু ব্যাপারে। আমার ড্রেস আপ, গ্ল্যামার, রাত করে ফেরা, সবার সাথেই হ্যাংআউট তামিমের ভালো লাগছিল না। ধীরে ধীরে আমাদের মাঝে একটু একটু করে বিস্তর ফাঁক সৃষ্টি হয়। আমার শাশুড়ি আমাদের মনমালিন্য লক্ষ্য করে আমাকে বুদ্ধি দেয় বাচ্চা নেবার জন্য। আমি না বললে প্রেশার দিতে থাকে। আমি তখন আমার স্বপ্নের দ্বার গোড়ায়। সবাই এক নামে চিনে। একের পর এক অফার আসতে থাকে। তানভীরও তখন দেশে চলে আসে। তানভীরের কাছে গিয়ে ওর ভাইকে বুঝাতে বললে তখন তানভীর ও আমাকে এ পথ থেকে সরে আসতে বলে। ওদের টাকার অভাব নেই। আমি ভালোই থাকব। কিন্তু আমি যে একটা পরিচয় সেটা শেষ হয়ে যাবে। ড তামিম খানের বউ আমার পরিচয় হবে। আমার যে একটা নাম আছে সেই নামটাই ঢাকা পড়ে যাবে। আমি মনস্থির করতে পারছিলাম না। বেশ কয়েকজন প্রডিউসার আমার সান্নিধ্য লাভের জন্য উঠে পড়ে লাগে। আমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়। আমি আমার ক্যারিয়ারকেই চুজ করি। ডিভোর্স চাই তামিমের কাছে।
তামিমের ভালোবাসা রঙিন আলোয় আমার চোখে পড়েনি। আমাকে তামিম তখনও ধৈর্য ধরে বুঝিয়ে গেছে। আমাকে ডিভোর্স দিতে চায়নি, মানিয়ে গেছে। আর এদিকে আমার স্বপ্নের পথ আমার জন্য অপেক্ষা করছে। আমি তামিমকে জানালাম আমার একজনের সাথে ভাব হয়েছে। আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছি, আর তাকেই বিয়ে করতে চাই ডিভোর্স দিয়ে। তামিম তখন হন্যে হয়ে সে লোককে খুঁজে বেরিয়েছিল শেষ করবে বলে। এদিকে একজন ডিরেক্টর যিনি তখন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছেন তাকে সন্দেহ করা শুরু করে। তামিমদের হাতে অনেক পাওয়ার, এক দুইটা মানুষকে গুম করে দেওয়া বা হাতের খেল। আমি নিরুপায় হয়ে যাই। সন্দেহ কাতারে পাগল তামিম তখন আরেকজন ডিরেক্টরকেও টার্গেট করে। তাদের বাঁচাতে এবং তামিমের হাত থেকে মুক্তি পেতে আমার মনে যা আসার নয় সেই কুচক্রই সৃষ্টি হয়। ভাইয়ের মতো দেবরকে টুপ হিসেবে ব্যবহার করি। কারণ আমি জানি তানভীরকে কিছু করা হবে না, হয়তো দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে, একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি মুক্তি পাব। গভীর রাতে সুযোগ পেয়েই ঢুকে পড়ি তানভীরের রুমে। তানভীরের অভ্যাস উদম গায়ে ঘুমানো। আমি গিয়ে শুয়ে পড়ি তানভীরের পাশে। চোখ বুজে ঘুমানোর বাহানা দিয়ে থাকি। তামিম আমাকে না পেয়ে হন্যে হয়ে খুঁজে। সারা বাড়ি না পেয়ে যখন তানভীরের রুমে নক করে তখন তানভীর ঘুমের মাঝেই দরজা খুলে দেয়। আর তামিম দেখতে পায় আমি তানভীরের বিছানায় শুয়ে। সেদিন তানভীর সহ বাড়ির প্রত্যেকেই অবিশ্বাস চোখে তাকিয়েছিল আমার দিকে। কিন্তু আমি দমে যাইনি। জোর গলায় বলেছিলাম তানভীরের সাথে আমার সব ধরনের সম্পর্ক আছে আর তামিমের কাছে ডিভোর্স চাওয়ার কারণ তানভীরকেই আমি বিয়ে করব। তামিম এত বড় আঘাত নিতে পারেনি। পরদিনই ডিভোর্স ফাইল করেছে কোর্টে। দেনাপাওনা সব মিটিয়ে দিয়ে আমাকে ছুড়ে দিয়েছে। কিন্তু তাদের ভাইদের মধ্যে এক বিন্দুও মনমালিন্য হয়নি। তারা যেন জানত তারা আত্মিক মনুষ্যত্বের দিক দিয়ে কতটা পবিত্র সমৃদ্ধ। মাঝখান থেকে ছিন্ন হলো আমার দিন। এতটাই রঙিন দুনিয়াতে স্বপ্নে ছিলাম যে কি হারিয়ে ফেললাম আমি বুঝতেও পারলাম না। নিজেই নিজের পায়ে কুড়াল বসালাম। আমাকে কেনা হলো বেশ চওড়া দামে। আমি ভেবে নিলাম আমার মূল্য ঠিক এতই। জাস্ট একজন ডিরেক্টরের সাথেই কাজ করে কুল পেলাম না। একের পর এক ড্রামাতে সাইন করলাম। হয়ে উঠলাম জনপ্রিয়। দেশ বিদেশে আমার ফ্যান। আমার খাতির যত্ন ছিল বরাবরই স্পেশাল। আমাকে কাস্ট করলেই নাকি প্রডিউসার ইনভেস্ট করতে রাজি হয়। আমার মতো সুন্দরীদের যখন এফডিসির গেইটে পড়ে থাকতে দেখতাম অহংকার জেগে উঠত মনে। এক থেকে অনেকজনের লোভনীয় অফার আসতে লাগল। লোভী আমি এক প্রোডাকশনের আন্ডারে কতই কাজ করব। সাড়া দিতে চাইলাম তাদের ডাকে। ডিরেক্টর প্রডিউসার আমাকে ছাড়তে নারাজ। টাকার উপর টাকা ছুড়ল আমার উপরে। কিন্তু আমার উইয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন। প্রত্যেকটা প্রোডাকশনে কাজ করব, নিজের কর্তৃত্ব ফলাব। ধরে রাখতে পারল না আমাকে। ঠিক ওই মুহূর্তেই আমি আমার স্থানটা আবিষ্কার করলাম। কাজের অফার তো ঠিকই আসে, তার কমিশন হিসেবে দিতে হয় ডিরেক্টরকে কিছু ঘন্টা বা রাত। একের পর এক ইগনোর করতে থাকলাম। বিলাসিতায় মোড়ানো জীবন আমার কাজবিহীন, কয়েক মাসেই আর্থিক অভাবে পড়লাম। লাক্সারি ফ্ল্যাট ছেড়ে নর্মাল ফ্ল্যাটে উঠলাম। ঠিক সেই মুহূর্তে আমি ফিল করলাম আমার জীবনে আমি একাই। আমার পাশে কেউ নেই। আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। আমার হাজবেন্ডের ফ্যামিলি আমাকে ত্যাগ করেছে, আর অহংকারের কারণে আমি ত্যাগ করেছি আমার শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডসদের। আরেকজন কেউ আমি ত্যাগ করেছি, আমার ডিরেক্টর, যিনি শুধু আমার কাজটাই বরাবর চেয়ে এসেছেন, অন্য কিছু নয়। তার সাথে কত রাত কত জায়গায় আমাকে কাটাতে হয়েছে, কিন্তু কখনো আমি তার থেকে অসম্মানিত হয়নি। সব হারা আমি একজন ডিভোর্সি। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ারই সব। তামিমকে আমি ভুলে গেছি, কিন্তু তাকে আমি ভুলতে পারিনি। হাজারটা প্রপোজাল এসেছে সামনে। কারো সাথে কথা বলা বা তাকে সেই নজরে দেখার রুচিটাও অভাব বোধ করেছি। আমি কারো ধারে কাছে যেতে পারিনি। নিজেকে বুঝিয়েছি আমি মুক্ত। আমি যাকে ইচ্ছে তাকে আমার জীবনে ইনভলভ করতে পারি। কিন্তু বারবার হেরে গেছি। আমার বিবেক, আমার ব্রেইন আমাকে বারবার রিমেম্বার করিয়েছে আমি একজনের স্ত্রী। আমি তাকেই ভালোবাসি। অথচ আমি তখন ডিভোর্সি।
ফিরে এলাম আমার সেই ডিরেক্টরের কাছে। কিন্তু আমার আর জায়গা হলো না। কম কথা শুনিয়ে ইগনোর করে আমাকে সরে যেতে হয়নি। সেসবের জন্য ক্ষমাও চাইলাম। তিনি জানালেন ক্ষমার যোগ্য আমি নই। ছোটখাটো কাজ ধরলাম পেটের দায়, কিন্তু বড় কাজ হাতে পেলাম না। নিজেকে সেফ মনে হচ্ছিল না। ভীষণভাবে ভেঙে পড়লাম। আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। প্রত্যেকটা দিন কাটে আমার হতাশায়, আর রাত কাটে তামিমের জন্য চোখে জল নিয়ে। তখন আমি তামিমের থেকে অনেক দূরে। তার সামনে আসার সাহস নেই, অধিকার নেই। আমার কর্মফল আমাকে পোড়ায় প্রত্যেকটা দিন। ভালোবাসার অভাবে আমি জর্জীর্ণ। একদিন দুই প্রডিউসারের একটা কাজে আমার ডাক পড়ে। গিয়ে দেখি সেই ডিরেক্টর আমাকে দেখে উপহাস করতে ভুলল না যেন। শুটিংটা ছিল ইভটিজিং নিয়ে। কথায় কথায় শুনিয়ে দিল মেয়েরা দুধের ধোয়া। টাকা পেলে শরীর বিকিয়ে দিতেও ভাবে না। কথাটা আমার দিকে তাকিয়ে যেন আমাকেই বলল। আমি শিউরে উঠলাম। ছি, এতটা নিচে নেমে গেছি আমি। এতটা খারাপ চিন্তা আমাকে নিয়ে। এতগুলো বছর কাজ করলাম, তিনি আমাকে জানেননি, চিনেননি। আমি আবার ভেঙে পড়লাম। মুখোমুখি হতে চাইলাম। সবই তো গেছে, সম্মানটুকু ও হারাবো। এটা না হয়ে আমারই থাক। গিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেই ডিরেক্টরের পাশের চেয়ারেই বসে তানভীর আর তামিম। লাঞ্চে জয়েন হয়েছে একসাথে। লাঞ্চ টাইমে কাউকে এলাও করে না। কিন্তু যেহেতু আমি পরিচিত, আমাকে আটকানো হয়নি। সুন্দরভাবে পৌঁছে গেছি ডাইনিং স্পেসে। আমাকে চোখ তুলে প্রত্যেকেই দেখল। বিনিময়ে ছুড়ল তাচ্ছিল্যপূর্ণ হাসি। সামনাসামনি তামিমকে দেখে আমি তখন ফ্লোরে বসে পড়েছি। চোখ থেকে ছল ছল করে জল গড়িয়ে পড়ছে। কিন্তু তামিম আমাকে একবারের জায়গায় দুবার মুখ উঁচিয়ে দেখার ইচ্ছা পোষণ করল না। জীবনের চরম সত্যের মুখোমুখি হলাম সেদিন। যে ক্যারিয়ার করে আমি আমার পরিবার ছেড়েছি, সেই পরিবারই আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করেছে। এত স্পেশাল আদর যত্ন সব সেই পরিবারের জন্যই। আমার ডিরেক্টর আর কেউ নন, তানভীরের বেস্ট ফ্রেন্ড সৈয়দ হাসান। আর আমার প্রত্যেক ড্রামার প্রডিউসার আর কেউ নন, আমার এক্স হাজবেন্ড তামিম খান। আমার এত বছর কার সেফটি দানকারী আমার এক্স দেবর তানভীর খান। আমার এত বিলাসিতা জীবন তাদের টাকায়। আমার কাজের পারিশ্রমিক এই টাকার অর্ধেকও নয়। আমি তাদের দেওয়া সেফটি সার্কেলের বাইরে, সেজন্য আমি চরিত্রহীন, অপবিত্র। আমি তামিমকে এবং তার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। সোহানা মমকে তো আরও বেশি কষ্ট দিয়েছি। উনি মেয়ের মতো করে আগলে ছিলেন আমাকে। বউ নয়, সেই বাড়িতে ছিলাম রানীর মতো। নিজ দোষে আমি আমার সর্বস্ব শেষ করেছি। নিজের সুখ শান্তি নষ্ট করেছি। আজ আমি কাজ থেকে সরে আসতে চাইছি। কাজ ছাড়া আমার দিন চলে না। কেউ দু একটা টাকা এসে আমাকে দেয় না। বাঁচার তাগিদে আমি এই অভিশপ্ত পেশার সাথে লেগে আছি। যদি তামিম আমার হাতটা আবার ধরে আমার দায়িত্ব নেয়, আমাকে আমার সংসার ফিরিয়ে দেয়, আমি শুধু ওকে ঘিরেই থাকব, আর কোনো দিকে তাকাবো না। কিন্তু সেটা আর হবার নয়। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি আর করুণার পাত্রী নয়। আমি এখন উপহাসের পাত্রী। তামিম আমাকে সবার সামনে পরিচয় দেয় আমি তার স্ত্রী। এটা নিতান্তই আমাকে উপহাস করা। সে দেখতে চায় এই কথা শোনার পর আমার রিয়েকশন, আমার ছটফটানো, আমার চোখে আনন্দ অশ্রু। কিন্তু আমাকে প্রকাশ্যে আসতে দেয় না। আমার চেহারা দেখায় না কাউকে। আমাকে আবৃত হয়ে তার সাথে দেখা করতে হয়। সে লজ্জাবোধ করে আমাকে নিয়ে। আমি সবার পরিচিত একজন ডিভোর্সি হিরোইন। আমাকে নিয়ে কত জলখেলা। সেই আমি স্বনামধন্য ডাক্তার তামিম খানের ওয়াইফ। এটা নিশ্চয়ই খান বাড়ির জন্য লজ্জাজনক। খান বাড়ির বউরা তাদের স্বামীর নিজস্ব সম্পদ। হাজার হাজার লোকের মাথা খারাপ করা কোনো মিডিয়ার হিরোইন নয়। আমার আকুতি দেখে তানভীর মুগ্ধ হয়, হাসে। সে চায় আমি আরও শেষ হয়ে যাই। তার নামে যে অপবাদ ছড়িয়েছি এটা আমার প্রাপ্য। সোহানা মম আমার মুখ দেখতে চায় না। এমপি সাহেব আমাকে চেনে না।
আত্মীয় স্বজন, খালা, মামা, শ্বশুর, শাশুড়ি আমাকে দেখে না দেখার ভান করে। নিজের বাবা মা আমাকে ত্যাগ করেছে। আমি এসবেরই প্রাপ্য। আমি নিঃস্ব লাবিবা। আমি নিঃস্ব। মুখে হাত চেপে ঢুকরে কেঁদে উঠে ফ্লোরা। ফ্লোরার কান্না দেখে লাবিবার নরম মনে ভীষণ খারাপ লাগে। কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়, তুমি ভেঙে পড়ো না আপু। মানছি তুমি ভুল করেছিলে, কিন্তু তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছ। আল্লাহর কাছে চাও, তিনি সব ঠিক করে দিবে। ফ্লোরা মুখ থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে চোখ মুছে লাবিবাকে বলে, শোনো লাবিবা, একটা বিবাহিত মেয়ের সবথেকে বড় সম্পদ তার স্বামী। সব ভালোবাসা একমাত্র স্বামীর জন্যই বরাদ্দ। আশ্রয় হলো স্বামীর ঘর, স্বপ্ন হলো স্বামীর সংসার, কর্ম হলো সন্তান লালন পালন, পরিচয় হলো সেই পরিবার এবং বংশ, আলাদা পরিচয় হলো সেই মেয়ের সাফল্য। সবকিছু মিলেই জীবন। এর মধ্যে অপশন হলো সাফল্য। এটা তোমার হলেও চলবে, না হলেও চলবে, কিন্তু বাকি একটা ছাড়া তোমার জীবন অপরিপূর্ণ। তুমি যত বড় হবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে। তানভীর তোমাকে ভালোবাসুক বা না বাসুক, তুমি তাকে ছাড়বে না। আর যাই হোক, আমার মতো ভুল করো না। স্বামীর মর্ম বুঝবে। স্বামী যদি তোমার হাতের মুঠোয় থাকে তাহলে কোনো ঝড়ই তোমাকে টলাতে পারবে না। তুমি যে পরিবারে থাকবে সেই পরিবার একদিন আমারও ছিল। সেই পরিবারের পুরুষগণ বংশের গৌরব নিয়ে চলে, ব্যর্থ হতে পছন্দ করে না। আমি ভেবেছিলাম আমি হয়তো একজনকে ব্যর্থ করেছি, কিন্তু না, আমাকেই তারা সমুদ্রে ফেলে দিয়েছে। তাদের সাথে লাগতে যাবে না, বরং যদি তাদের মায়ের তলে থাকতে পারো তারা তোমাকে বুকে তুলে রাখবে। তোমার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। আমি হয়তো আর এ শহরে থাকব না, জীবিকার জন্য ছুটতে হবে, তোমাকে আর সাহায্যও করতে পারব না। শুধু মনে রাখবে, স্বামী ব্যতীত একটা মেয়ে কিছুই না। তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন, তোমার সঙ্গিনী থাকবে কণ্ঠশীর্ষে। বুঝলে? জি। সাবিনার ডাক পড়ে বাইরে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে। ফ্লোরা বলে, তুমি শুয়ে থাকো, আমি সবার সাথে আছি। আর শোনো, একটু আগে যা বললে না, আমি তোমার যা, ভুল বলেছ। আমি তোমার যা ছিলাম, আর নেই, আর নয় হতে পারব। তোমার ভাসুর আমাকে কখনো ক্ষমা করবে না। প্লিজ, আজ যা বলেছ বলেছই। আর কোনোদিন আমাকে এই পরিচয় দিবে না। আপু, তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে আপুর পক্ষ থেকে। নতুন জীবন শুরু করলে তো গিফট না দিয়ে পারি? কি গিফট? ফ্লোরা লাবিবার হাতে একটা প্যাকেট তুলে দেয়। এই প্যাকেটটা প্রথমেই লাবিবার চোখে পড়েছে। ফ্লোরার সঙ্গে করে এনেছে। ভেবেছিল ফ্লোরারই জিনিস। কিন্তু এখন জানল এটা তার গিফট। ফ্লোরা মুচকি হেসে দরজা ভিড়িয়ে দিয়ে চলে যায়। লাবিবা প্যাকেটের পিনগুলো খুলে টকটকে অরেঞ্জ কালার সিল্ক জামদানি হাতে উঠে আসে। গোল্ডেন সুতোর কাজ, এত সুন্দর। লাবিবার খুব পছন্দ হয়। শুধু শাড়িই দিয়েছে, আর কিছু দেয়নি। লাবিবা প্যাকেটে হাত দিল, সুন্দর একজোড়া ঝুমকো বেরিয়ে এলো। অরেঞ্জ স্টোন আর পার্ল বসানো। লাবিবা শাড়িটির দিকে তাকিয়ে রইল। অরেঞ্জ আইসক্রিমের মতো লাগছে। আইসক্রিম হলে এতক্ষণে মুখ লাগাত। মুহূর্তেই লাবিবার আইসক্রিম ক্ষুধা লাগল। অসুস্থতা কি সে ভুলেই বসল। বিছানা ছেড়ে গুটি গুটি পায়ে হাজির হল ডিপ ফ্রিজের সামনে। কিন্তু অরেঞ্জ কালার আইসক্রিম পেল না। পেল লিচু ফ্লেভার আইসক্রিম, কিন্তু তার অরেঞ্জ কালার আইসক্রিম খেতে হবে। ভ্যানিলা আইসক্রিম একটা বাটিতে তুলে সেটা গলা অবধি ওয়েট করল। তারপর গলা আইসক্রিমে অরেঞ্জ ফুড কালার মেশালো। লিচু আইসক্রিমে এপাশ ওপাশ ঢুবিয়ে যেই না মুখে দিয়েছে অমনি পেছনে থেকে ছোট কাকি চিৎকার করে উঠে। হাত ফসকে আইসক্রিম ঢুকে যায় টেবিলের নিচে। কি খাচ্ছিস তুই? এই জ্বর শরীরে আইসক্রিম! লাবিবা মুখটা মুছতেও পারল না, কাকি চিৎকার করে বেরিয়ে গেল, ও ভাবি দেখে যাও তোমার মেয়ের কারবার। জ্বর মুখে আইসক্রিম খাচ্ছে। এখন ঠান্ডাটাও লাগাবে। দেখো মেয়ের কাণ্ড।
লাব্বু, আসছি আমি। তুই কি মানুষ হবি না? ড্রয়িং রুমের সবাই খিলখিল করে হেসে উঠে। সাবিনা তেরে এসে দেখে লাবিবা নেই। এক দৌড়ে তখনই রুমে চলে আসছে। মাথাটা ভারী ভারী লাগছে। শরীরটাও কেমন যেন লাগছে। মাথার চুল মুঠো করে ধরে বসেছে। সাবিনা এসে বলে, আবার জ্বর উঠছে? না। গা কেমন করছে? কাল ও তো গোছল করিসনি। আয় গা মুছে দেই। ভালো লাগবে। আমি করে নিচ্ছি। পারবি না। পারবো আম্মু। ওয়াশরুমে নিয়ে গিয়ে ভেজা টাওয়েল দিয়ে ভালোভাবে গা মুছে নেয়। মাথায় পানি ঢেলে চুলগুলোও ভেজায়। বাইরে এসে চোখে পড়ে সাবিনার হাতের শাড়িটা। সুন্দর তো। কে দিল? ফ্লোরা আপু। ও, মেয়েটা ভালোই। বেশ মিশুক। কেন যে ওরকম করল? সেসব বাদ। আয় চুল মুছে দেই ভালোভাবে। আস্তে। ব্যথা দিও না। সাবিনা চুল মুছে দিয়ে চলে যায়। লাবিবা শাড়িটার উপর হাত রেখে চোখ বুজে ফ্লোরার কথাগুলো ভাবতে থাকে। কি করবে ও? সে তো স্বামীর মর্ম বুঝে। তবুও কেন এত দূরত্ব? দূরত্ব কোথায়? দূরে থাকলেই বুঝি দূরত্ব বাড়ে। কিন্তু তানভীর তো আছে লাবিবার হৃদয়। খুব কাছে। পুরো শরীর জুড়ে তার ছোঁয়া মিশে আছে। ফ্লোরা বলছিল যদি তাদের মায়ার তলে থাকতে পারো তারা তোমাকে বুকে তুলে রাখবে। তোমার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। সেদিন রাতের তানভীরের কথাগুলো লাবিবা ভাবতে থাকে। কি পাগলামিটাই না করল। নিজেকেই নাকি দিয়ে দিল। লজ্জায় লাবিবা দুহাতে মুখ ঢাকল। সেদিন তো এত লজ্জা লাগেনি। একটুও লাগনি। এখন কেন এত লজ্জা লাগছে? সেদিন এতটা জেদ দেখিয়েছিল। নিজের কর্মে নিজেই লাবিবা অবাক হল। শেষ বিকেলে ফ্লোরা চলে যাবে বলে বিদায় নিতে লাবিবার কাছে এলো। সোফা থেকে ব্যাগ উঠিয়ে মুচকি হাসল। সেল ফোনটা লাবিবার চোখের সামনে ধরল। লাবিবা জিজ্ঞেস করল, কি পড়ো? লাবিবা পড়ল, তানভীরের ছোট্ট মেসেজ কামিং। তানভীর আসছে লাব্বু। তুমি তো না বলে খুব ভুল করেছ। এখন তানভীর আসছে। তাকে সামলিও। উনি তো আমার উপর রাগ করে আছে আপু। তুমি অসুস্থ শুনেই রাগ চলে গেছে। তাড়াহুড়ো করে আসছে বলে। আমার কথা মিলিয়ে নিও। ফ্লোরার কথায় লাবিবা আশ্বস্ত হল না। তার টেনশন বেড়ে গেল। এবার যদি অসুস্থ জেনে রাগ দেখায়? এত রাগের পাল্লা লাবিবা কিভাবে সামাল দিবে? ফ্লোরা যখন চলে যাবে তখন হুট করেই লাবিবা ডেকে বসে। আপু, আম্মু কোথায়? আন্টি তো কাকিদের সাথে হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়ে ওয়েট করছে। আপু, আমি না শাড়ি ভালোভাবে পরতে পারি না। তুমি আমাকে এই শাড়িটা পরিয়ে দিবে? লাবিবার চোখে মুখে হাসি। ফ্লোরাও বুঝে গিয়ে চোখে হাসে। আদর করে ডাকে, আয় সাজিয়ে দেই তোকে। লাবিবা লক্ষ্মী মেয়ের মতো এসে দাঁড়ায়। বিপত্তি বাঁধে ব্লাউজ নিয়ে। লাবিবার দুটো ব্লাউজ ছাড়া আর কোনো ব্লাউজ নেই। এখন কি হবে? লাবিবা চিন্তায় পড়ে যায়। ফ্লোরা বলে, আন্টির ও নেই। ঈষৎ আমার ব্লাউজ ও আনা উচিত ছিল তোমার জন্য। একটা উপায় আছে। কি? ছোট ব্লাউজ। কেমন? ছোট স্লিভলেস গেঞ্জি। ওইটাও না। মানে এই গেঞ্জি আমি জিম করার সময় পরি। দেখাও দেখি। ফ্লোরা দেখে একদম স্লিভলেস ব্লাউজের মতো। মিটি মিটি হাসে। লাবিবাকে পরতে বলে। লাবিবা যখন ব্লাউজ পেটিকোট পরে আসে তখন ফ্লোরা আরও হাসে। লাবিবা লজ্জা পায়। হাত দিয়ে পেটে দাগগুলো আড়াল করে। সহজ হবার জন্য জিজ্ঞেস করে, এসব দাগ কোনো ক্রিমে যাবে আপু? আমাকে একটা ভালো ক্রিম সাজেস্ট করিও তো। প্রয়োজন নেই। না না আছে। তুমি দিও আমাকে। ফ্লোরা উচ্চ স্বরে হেসে উঠে। হাসতে হাসতেই বলে, স্পট রিমুভার ক্রিম লাগিয়েই আর কি করবে? এমনি এমনিই যাক। এখন থেকে তানভীর মহাশয় তো প্রায় শরীরে ভালোবাসার দাগ লাগিয়ে দিবে। ফ্লোরার হাসি যেন কমে না। লাবিবা সহজ হতে গিয়ে আরও লজ্জায় পড়ে যায়।
কান দুটো গরম হয়ে উঠে। ফ্লোরা সাজিয়ে দিয়ে চলে যাবার পর লাবিবা দৌড়ে আয়নার সামনে দাঁড়ায় এসে পলাশ ফুলের কথা মনে পড়ে নিজেকে দেখে নিজেই লজ্জায় পড়ে যায়। অপেক্ষায় অধীর হয় আজ তার খান সাহেব আসবে। নরম বিছানা হঠাৎ করে শক্তপোক্ত অনুভব হল। অবচেতন লাবিবা ঘোরের মাঝেই হাত বাড়াল। আঙুলের ডগায় লোমের ছোঁয়া লাগল। নড়ল না, ওভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর মনে হল তার পুরো দেহটাকে কেউ তুলে নিচ্ছে শক্ত কিছুর উপরে। লাবিবা জোরপূর্বক চোখ খুলল। চোখের সামনে ভেসে উঠল লোমশ ফর্সা বুক। লাবিবা নাক ধ্রুবিয়ে শ্বাস নিল। অল্পপরিচিত একটা স্মেল, যেটা সে ২-৩বার খুব কাছ থেকে পেয়েছে। টনক নড়তেই হুড়মুড় করে উঠে বসল। হাতে বাধাপ্রাপ্ত হল। হাত ধরে টান দিতেই একটু ঝুঁকে গেল। খোলা চুলগুলো এসে পড়ল কপালের দুপাশে। ক্লান্ত চোখে লাবিবা তাকিয়ে রইল। বিড়বিড় করল, খান সাহেব। মাথাটা উপরের দিকে ধরে রাখতে না পেরে বালিশে হেলে পড়ল। তানভীর এক হাতে লাবিবার কোমর চেপে সৃষ্ট হওয়া দূরত্বটুকু ঘুচিয়ে নিল। বাকিটুকু লাবিবাই ঘুচাল। আলতোভাবে গলাটা একটু একটু করে জড়িয়ে ধরল। মুখ গুজল তানভীরের গলায়। তানভীর দুহাতে লাবিবাকে শক্ত করে জড়িয়ে ধরল। লাবিবার ঘাড়ের উপর ফুস ফুস করে উষ্ণ শ্বাস ছাড়ল। মৃদু আওয়াজ তুলল, উমম। লাবিবা নিচু স্বরে জানতে চাইল, আপনি রাগ? তানভীর উত্তর করল না। আরও নিজের সাথে মিশিয়ে নিল। ঘরময় শুধু উষ্ণ শ্বাস। তানভীর ছটফট করল। কাতর গলায় বলল, বউ। জ্বর কমবে কখন? ভালো লাগছে না। লাবিবা ফুপিয়ে উঠল, উ হারমি। এই কথাটাই যথেষ্ট তানভীরকে এলোমেলো করে দেবার জন্য। হাতের বাঁধন শিথিল হল। কানের নিচে ঠোঁট ছোঁয়াল। ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলল। এত আদরে লাবিবা বিড়ালছানার মতো গলা জড়িয়ে ঝুলে রইল। তানভীরের বুকের মাঝে নিজেকে সঁপে দিল। খানিক বাদেই তানভীর জিজ্ঞেস করল, মেডিসিন নিয়েছ? হুম। জ্বর কমছে না কেন? সারা রাতই তো থাকে। তানভীরের ভাবনা অস্থির হল। একটা মাত্র বউ, তার ওকে জানানোর কেউ প্রয়োজন বোধ করল না। বউটা না হয়ে বুদ্ধি কম। শ্বশুর শাশুড়ি কি করল? তার কারণেই জ্বর এসেছে জন্য তাকেই এলাও করল না। কবিরটাও তো জানাল না। ফ্লোরা না জানালে তো জানতেই পারত না। গিয়েছিল টাঙ্গাইল এক জানাজায় অংশগ্রহণ করতে। থাকতেও হয়েছিল। টাঙ্গাইল এক ঝলক ট্যুর দেবার প্ল্যান করেই থেকে গিয়েছিল। সারাদিন টি করতে করতে ফোনের দিকে নজর ছিল না। যখন ফোন হাতে নিল, ফ্লোরার মেসেজ দেখে এত রাগ হয়েছিল যে আসবে নাই ভেবেছিল। কিন্তু মন মানলে তো ঠিকই চলে এসেছে। আসতে আসতে রাত হয়ে গেছে। লাবিবা ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এসে দেখে কাঁপছে। মাথায় জলপট্টি দিচ্ছে অন্তুর মা ছোট কাকি। তানভীরের সাথে কথা বলে চলে গেলে তানভীর একদম অসুস্থ বউটাকে বুকে নিয়ে নিজেকে শান্ত করে। লাবিবার শরীর আরও গরম হয়ে উঠে। লাবিবার শরীরের উষ্ণতায় তানভীরও প্রায় ঘেমে গেছে। লাবিবা বুঝতে পেরে হাত দিয়ে ঠেলে দুবার সরিয়ে দিতে চেয়েছে। তানভীর ছাড়েনি। আগুনের মতো গরম শরীরটাকে বুকে চেপে রেখেছে। কষ্ট শুধু বউটা কেন করবে? সেও করুক। লাবিবা আবার ঠেলে দেয়। বুঝানোর স্বার্থে বলে, ছাড়ুন। গরম। পড়তে দাও। তানভীর কল করে তামিমকে। ভাইয়া কোথায়? হসপিটালে। ফিরবে কখন? একটু পরেই। আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাও তো। তুই ওখানে? লাবিবার জ্বর ৩ দিন থেকে। কোনো মেডিসিনেই কাজ করছে না। একটু দেখে যাও। আচ্ছা, আমি আসছি। টেনশন নিস না। সিরিয়াস কিছু মনে হলে আমার কলিগকে ফোন করলেই চলে আসবে। হুম। তামিম আসে ঘণ্টা দেড়েক পরে। তামিম একা আসেনি, সাথে করে তার কলিগকেও নিয়ে এসেছে। তানভীর এতক্ষণ খেয়াল করেনি। তামিম আসার স্বার্থে শাড়ি ঠিক করতে গিয়ে লক্ষ্য করেছে লাবিবা স্লিভলেস ব্লাউজ পরেছে।
অনুসন্ধানী চোখে আবিষ্কার করে ঠোঁটে হালকা লিপস্টিক ছুঁয়েছে যেন বিশেষ খেয়াল না করলে বোঝা না যায়। গাল থেকে বেবি পাউডারের স্মেল আগেই পেয়েছে। কানে সুন্দর ঝুমকো। শাড়ির রংটা ফুটিয়েছেও গায়ে। বউটা তার দেখতে সাদাসিধে আদতে তা নয়, যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। তানভীর শাড়ির আঁচলে দুই কাঁধ সুন্দরভাবে পেঁচিয়ে দেয়, যাতে কাঁধ দেখা না যায়। ডক্টর কি ঔষধ খাওয়ানো হয়েছে তা দেখে জ্বর মেপে ইঞ্জেকশন পুশ করে দিয়ে চলে যায়। যাবার আগে তামিম জ্বর কমলে তাকে একবার জানিয়ে দিতে বলে যায়। ঘণ্টাখানেকের মধ্যে গা ঘেমে লাবিবার জ্বর ছাড়ে। উঠার শক্তি নেই। লাবিবার কাকি এসে গামছা ভিজিয়ে হাত পা মুখ পুছে দেয়। সাবিনা এসে মেয়েকে জোর করে স্যান্ডউইচ সহ মৃদু গরম দুধ খাইয়ে দেয়। ঘুমিয়ে পড়তে বলে লাইট অফ করে চলে যায়। ডাইনিংয়ে তানভীরকে খাবার দেওয়া হয়েছে। সাথে বসেছে কবির। তানভীরের কথা শুনেই এসেছে। কবিরের মেয়েটাও বাবার সাথে টুকটুক করে খাচ্ছে। তা দেখে তানভীর হাসে। ক্লান্ত তানভীর যখন ঘুমানোর উদ্দেশ্য বিছানায় শুলো, লাবিবা পাশ থেকে এক গড়ান দিয়ে তানভীরের উপর উঠে যায়, দু হাতে গলা জড়িয়ে ধরে। তানভীর দ্বিমত করে না। লাবিবার শরীরের ভার নেওয়া তার কাছে ব্যাপার না, বরং সে চায় নিতে। তার হৃদয় কেন শরীর ও জানুক একজন আছে, যার সংস্পর্শে সুখ মেলে, যাকে বহন করতে গেলে ক্লান্ত দেহ সায় দেয়, কখনোই বিরক্তি আসে না। তানভীর ঝুমকোর উপর আলতো করে চুমু দেয়, ডাকে, লাবি পাখি। হুম। শাড়ি পরেছ? হুম। আমার জন্য? হুম। সুন্দর লাগছে। আমার বউটা ভীষণ সুন্দর। মাশা আল্লাহ। লাবিবা মুখ তুলে তাকায়, চোখে চোখ মেলায়। আপনার সাথে আমার অনেক গল্প আছে, শুনব। এখন ঘুমাও। কয়টা বাজে? লাবিবা ফোনে টাইম দেখল। বেশি রাত নয়, 11:10। ঘুমোলে আপনি চলে যাবেন। আজ থাকছি। ভীষণ টার্ড। লাবিবা খুশি হল। তানভীরকে শক্ত জড়িয়ে ধরল। শান্তি পেল না। শাড়িটাকে তাদের মাঝে বাধা মনে হল। লাজ শরম ফেলে আঁচলটা কাঁধ থেকে ফেলে দিল। তানভীরের উদম বুকে নিরাভরণ বুক পেট ছুঁয়া লাগতেই শরীরটা শিরশির করে উঠল। ঠান্ডাও লাগল। উঠতে গেল, কিন্তু পারল না। তানভীর কোমর চেপে মিশিয়ে নিল। কানে মুখ নিয়ে ফিসফিস করল, আমাকে অশান্ত করার চেষ্টা করো না, দুর্বল শরীরে পড়ে কিন্তু আমাকে শান্ত করতে পারবে না। বউয়ের জন্য দ্বিতীয়বারের মতো শ্বশুরের কাঠগড়ায় উঠতে চাইছি না। মনটা ভার। ফোনের লোকেশন এখানেই দেখাচ্ছে। আশেপাশেই আছে তানভীর। জিম থেকে লাবিবা আর বাসার পথে যায়নি। ইসমাইল ফোন দিয়ে জানিয়েছে লেট হবে। ইসমাইল ভেবেছে চলে আসবে। এদিকে লাবিবা জিম থেকে বেরিয়ে ব্যাগ কাঁধে তুলে বাদিকে জজ কোর্টের রাস্তার ধরেছে। রাস্তাটা ভালোই লাগে হাঁটতে। সারি সারি সরকারি সব ভবন। শিক্ষা অফিস থেকে শুরু করে মৃত্তিকা পর্যন্ত শহরের সব সরকারি ভবন এই রাস্তা ধরেই। এদিকটায় বছর দুয়েক আগেও লাবিবা আসত বাবার সাথে ক্যারাটি শিখতে। ব্যাডমিন্টনও খেলত অবসর সময়ে এসে বাবা মেয়ে মিলে। স্টেডিয়াম এরিয়ার ভেতরেই ইনস্টিটিউট। তানভীর লাবিবাকে ফাঁকি দিয়েছে। যাবে না বলেও ঠিক চলে গিয়েছে। ঘুম ভাঙার পর তাকে আর পাওয়া যায়নি। সাবিনা জানিয়েছে নাস্তা করেই বেরিয়েছে। আর যোগাযোগ হয়নি। ফোনে কল দিলেও মিনিট দুয়েক কথা ছাড়া আর কথা হয়নি। তানভীর এমন কেন? লাবিবা বুঝতে পারে না। একটা ফিলিংলেস নিরামিষ লোক যাকে নিজের করতে লাবিবা এক প্রকার উঠে পড়ে লেগেছিল, সে তার মর্জি মাফিক কাছে এলো আবার চলেও গেল। যতক্ষণ সামনে আছে ততক্ষণ বউয়ের কদর। একটু দূরে গেলেই লাপাত্তা। লাবিবা স্টেডিয়ামের সামনে এসে দাঁড়িয়েছে। সিট ছেড়ে ঘাসের উপরে বসে ব্যাগ থেকে বাদাম বের করে খেতে লাগে। জেলা স্কুলের ছেলেরা ক্রিকেট প্র্যাকটিস করছে। লাবিবা খেলাতে মগ্ন হয়। চার পড়ার সাথে সাথে ছেলেরা হৈ হৈ করে উঠে। পরের বলটা একদম লাবিবার মাথার উপর দিয়ে বাউন্ডারি ক্রস করল। লাবিবা ঘাড় ঘোরাতেই তানভীরকে চোখে পড়ল। বলটা ক্যাচ ধরে দাঁড়িয়ে।
ছেলেরা ছক্কা বলে হিরিক মারল। তানভীর লাবিবার থেকে চোখ সরালো। বলে একটা ফু দিয়েই মাঠে ছুড়ে দিল। প্যান্টের পকেট হাত ঢুকিয়ে লাবিবার দিকে পা বাড়াল। লাবিবা মুগ্ধ চোখে তাকিয়েই রইল। তানভীর যত এগিয়ে এলো তত লাবিবার হৃদস্পন্দন ক্রমশ বাড়তেই থাকল। একদম 2 ইঞ্চি সামনে এসে থামল। লাবিবার মুখ ঠেকল তানভীরের হাঁটুতে। লাবিবা চোখ বন্ধ করে ঢুক গিলল। গলা শুকিয়ে এলো। এটা নতুন কিছু নয়, কিন্তু বারবার নতুনত্বের ফিল দেয়। তানভীর অ্যাশ কালার টুপিওয়ালা স্লিভলেস গেঞ্জি পরে লাবিবার সামনে দাঁড়িয়ে। ফুলো ফুলো মাসল দুটো দৃশ্যমান। লাবিবা আগে খেয়াল করেনি, আজই প্রথম খেয়াল করল। লাবিবা বুঝতে পারল তার দুর্বলতার চার্ট লম্বা হচ্ছে। সব দুর্বলতা এই একটা মানুষের উপরই এসে পড়েছে। আর কাউকে প্রয়োজন নেই। তানভীর হাত বাড়াল। লাবিবা বাড়ানো হাতের দিকে তাকিয়ে নিজের হাতে তাকালো। 10 টাকার বাদামের ঠোঙ্গা কিনেছিল। অর্ধেক খাওয়া শেষ। সেটাই তানভীরের হাতে দিল। ঠোঙ্গা দেখে তানভীর ভ্রু জোড়া কুঁচকাল। দুটো বাদাম বের করে ছিলে মুখ দিল। চিবুতে চিবুতে ঠোঙাটা পকেট ঢুকিয়ে আবার হাত বাড়াল। লাবিবা আর কি দিবে। ব্যাগটা হাতে নিতেই তানভীর ছো মেরে নিয়ে কাঁধে তুলল। আরেকটা হাত লাবিবার দিকে বাড়াল। লাবিবা ঘাড় উঁচু করে তাকাতেই তানভীর মুখ টিপে হাসল। উঠো। লাবিবা এতক্ষণে বুঝল তাকেই উঠাতে চাইছে। এতক্ষণ বোকার মতো ভেবেছিল হাতে বাদাম, তাই বাদাম নিতে হাত বাড়িয়েছিল। খানিকটা লজ্জাও পেল। ঝটপট হাত বাড়িয়ে দিল। হাত দাও। বাদাম যত ইচ্ছা আমি তোমাকে খাওয়াবো। ইভেন যা চাইবে সবই পাবে। লাবিবা উঠে দাঁড়াল। পেছনে কাপড় ঝাড়ল। তানভীরের দিকে তাকিয়ে বলল, হাত পেয়েই আপনি হ্যাপি? হাত তো কেটেও দেওয়া যায়। আমার হাতে কাজ নেই। আমি পুরো মানুষটার অভাব বোধ করি। এছাড়া আলহামদুলিল্লাহ আমার কোনো দিকে অভাব নেই। তানভীর চোখে হাসল। হাতটা শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে গেল। কোথায় যাচ্ছি? আমি যেখানে নিয়ে যাচ্ছি। আমি কেন যাব? আমি যে আপনাকে এত বাসায় যেতে বলি আপনি সেখানে যান। শ্বশুরের বাসায় গিয়ে পড়ে থাকব নাকি? এতটা নির্লজ্জ আমি নই। কোনো আদালতের রায় দিয়েছে যে শ্বশুরের বাসায় যাওয়া নিষেধ। তুমি যাবে? যাবে না? লাবিবা চুপ করে দাঁড়িয়ে থাকে। তানভীর লাবিবার ভাবভঙ্গি বুঝার ট্রাই করে। কোমর থেকে হাত নামিয়ে বলে, ওকে, গেলা না। লাবিবা দেখে তানভীর তাকে রেখেই চলে যাচ্ছে। মেজাজ তীর তীর করে বাড়ে লাবিবার। এই লোকটা ওকে একটু দামও দেয় না। দেয়ালের বাঁক নিতে দেখেই লাবিবা পিছু ছুটে। ফোনটা ব্যাগের ভেতরেই। এত বড় এরিয়া, হারিয়ে গেলে খুঁজতেও কোমর ভাঙবে। তানভীর জানে লাবিবা ঠিক পেছনে দৌড়বে। ব্যাগ যে তার কাছে। মেয়েটা কে? গল্ফ খেলতে খেলতেই প্রশ্ন করে পার্টনার। তানভীর পেছনে ঘাড় ঘুরায়। ফোর্টের বাইরে সিঁড়ির উপর ফোন নিয়ে বসেছে লাবিবা। এদিকে তার দৃষ্টি নেই। মেরুন স্কার্টে টাটকা গোলাপের মতো লাগছে। গার্লফ্রেন্ড? চমকে তাকায় লাবিবা। গার্লফ্রেন্ড? বিয়ের 1 বছর হতে চলল, এত দিন ছিল আত্মীয়। বাসর করার পর গার্লফ্রেন্ড? তাহলে বাচ্চা হবার পর বউ? বাচ্চা বড় হবার পর বাচ্চার মা? নিজের ভাবনাতে নিজের মাথা ঘুরে গেল। তানভীর জোরে ডাকল, খেলবে? এসো। লাবিবাও গলা বাড়িয়ে উত্তর দিল, ভদ্র ঘরের ছেলে বউ নিয়ে এসে খেলেন। তানভীরের পার্টনার ফিক করে হেসে দিল। ঝগড়া চলছে নাকি দুজনের মধ্যে? গার্লফ্রেন্ড বলায় ম্যাডামের একটু রাগ হয়েছে। দুজনেই হাসল। ডাকল, ভাবি আসেন। যে যাই বলুক আপনি আমার ভাবি হন। ওসব খেলায় আমার কোনো ইন্টারেস্ট নাই। ভাবি কোনো খেলা পছন্দ আপনার? ওইটাই খেলবো, চলেন। আমি ব্যাডমিন্টন লাভার। সিউর সিউর। দুজনেই কোর্ট ছেড়ে বেরিয়ে গেল। গল্প করতে লাগল, ভাবি আমাকে চিনে রাখুন। আমার নাম আকাশ। আপনি দেখতে মাশাআল্লাহ। আপনার ছোট বোন টোন নেই? আছে।
3 বছর। হে হে। ও আচ্ছা, নো প্রবলেম। বিয়েতে কিন্তু তানভীর ভাই যাই করুক আপনি আমাকে ইনভাইট করবেন। আগের কাতারে থাকব। সুন্দরীদের মন চুরি করা আমার দায়িত্ব। সেটা থাক। দেখি কে জেতে। টর্চ। বাজি হয়ে যাক। লাবিবা তানভীরের দিকে তাকালো। যদি আমি জিতি তাহলে আপনি আমাদের ডিনার করাবেন। আর যদি আপনি জিতেন স্যার আপনাকে 1K দিবে। ওকে ডান। তানভীর বসল না। আকাশের পাশে গিয়ে দাঁড়াল। লাবিবা চেঁচিয়ে উঠল। তানভীর হাত তুলে বলল, প্রক্সি দিচ্ছি। দুজনকেও ইকুয়েল। খেলা শেষ হবার নাম নিল না। সন্ধ্যা লাইট জ্বলে উঠল। হাঁপিয়ে গেছে তিনজনেই। আকাশ জানতে চাইল, ভাবি কি রেগুলার খেলেন? আগে খেলতাম। এখন আর সময় পাই না। পড়াশোনায় এত সিরিয়াস। গুড। উহু। প্রেম নিয়ে সিরিয়াস। আপনার ভাইয়ের প্রেমে পড়েছি। তাকে নিয়ে টেনশনেই সময় কেটে যায়। আকাশ হো হো করে হেসে দিল। তানভীর লাবিবার পিছু এসে খেলতে লাগল। মৃদু আওয়াজে ধমকাল, চুপ যাও। ওর সামনে মান ইজ্জত খেও না। আর আপনি যে আমাকে আনঅফিসিয়াল বানিয়ে দিলেন। আপনি জানেন আমার জন্য কত ছেলে পাগল। হাত বাড়ালে। আমার ওমেনের দিকে হাত বাড়ানোর সাহস কারো নেই। আমার হয়ে আপনি খেলুন। আমি আর পারছি না। লাবিবা গিয়ে সিঁড়িতে বসল। আকাশ তানভীরের কাছে হেরে গেল। শর্ত অনুযায়ী ডিনার একসাথে করতে অনুরোধ করল। তানভীর অজুহাত দেখিয়ে এড়িয়ে গেল। লাবিবার পাশে এসে বসে পড়ল। তাকিয়ে দেখল সত্যিই খুব হাঁপিয়ে গেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আব্বুকে বলে এসেছ? বলেছি লেট হবে। সন্ধ্যা হয়ে গেছে। চলো বাসায় চলো। আপনিও আসেন। সেদিনই তো গেলাম। তোমার জ্বর ছিল। আমি কি আবার জ্বর নিয়ে আসব? দিন গালে দুটো থাপ্পড় দিন। না দিল বলুন। রাস্তায় যাকে পাবো তাকেই বলবো থাপ্পড় লাগাতে। ফালতু কথা বলো না। ওকে বলবো না। আমারই দোষ। আমিই যেচে পড়ে আপনার পিছু পিছু ঘুরি। পেছনে ফিরে দেখো তোমার পেছনে আমিই আছি। লাবিবা থেমে দাঁড়ায়। তানভীর পাশে এসে দাঁড়ালে বলে, পাশে চাই, পিছু নয়। লোককে বলে বেড়াচ্ছেন আমি আপনার গার্লফ্রেন্ড। তো কি বউ? বউ হলে আমার বাড়ি থাকতে। বাবার বাড়ি নয়। আপনি তো দুরাত থেকে আপনার বাড়িতেও যান না। মামুনি ভেবেছে আমার বাসায় এসেছেন। বউ নেই বাড়ি ফিরে কি করব? তো আমাকে নিয়ে যাচ্ছেন না কেন? গিয়ে কি করবে? সংসার। নিজেকে সামলাতে পারো। আপনি তো আছেন। সেটা তোমার আব্বুকে গিয়ে বলো। আব্বু কেন দ্বিমত করে? আপনার সাথে আব্বুর কিসের এত মনমালিন্য? মনমালিন্য নয়। সবটাই আমার ভাগ্য। মানে কি? কিছু না। এদিকে আসো। একটু আদর করে দিই। না। লাবিবা জেদ করেই গেল না। কিন্তু তানভীর কেউ ছাড়ল না। তানভীর গাড়ি নিয়ে আসেনি। একটা রিকশা ডেকে নিল। রাতের ঠান্ডা মন মাতানো হাওয়া হৃদয় প্রশান্ত করে দিল। তানভীর লাবিবার রাগ বুঝে হাতটা মুঠোয় নিল। লাবিবা তাকাচ্ছে না দেখে অন্য হাতে মুঠোয় ধরা হাতটা ট্রান্সফার করে সেই হাতে কাঁধ চেপে কাছে কাছে টানল। লাবিবা তাকাল না। নিচ দিকেই তাকিয়ে রইল। শহর ছেড়ে যখন গ্রামের পথ ধরল। দুপাশে খোলা ধানের মাঠ। ঠান্ডা হাওয়া। লাবিবার একটু শীত লাগল। কুজো হয়ে বসল। নিজে থেকেই তানভীরের গা ঘেঁষল। তানভীর এতক্ষণ যাবৎ লাবিবাকেই দেখছিল। লাবিবার প্রত্যেকটা মুভমেন্ট এক একটা নেশাদ্রব্য যেন। মুচকি হেসে একপাশে বুকে টেনে নিল। মাথাটা বুকে চেপে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিল। লাবিবার রাগ পড়ে গেল। ভীষণ আদুরে হয়ে উঠল। তানভীর যেন এতক্ষণ এটাই চেয়েছিল। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এমন একটা মেয়েকে তার ভাগ্যে জুড়ে দেবার জন্য। কোনো চাহিদা নেই। একটু আদরেই সব মাটি হয়ে যায়। ভালোবাসার কাঙাল।
বোকা মেয়েটা কি জানে তানভীর খান তার চেয়েও বড় খাঙ্গাল। মোড়ের মাথায় ইসমাইলের দেখা মেলল। টেনশনে কপাল কুঁচকে রেখেছে। তানভীরকে সাথে দেখে চিন্তামুক্ত হল। তানভীর বলল, আব্বুর সাথে চলে যাও। আমি আসছি। লাবিবা করুণ চোখে তাকাল। তানভীর গেল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। ইসমাইল লাবিবাকে বকা দিল। এটাকে একটু লেট বলে। জামাই সাথে আছে জানালে কি হতো? এই বয়সেও মেয়েটা টেনশনে মারবে আমাকে। বিয়ে দিয়েও শান্তি নেই। এমন ধমকে লাবিবা মুখ বাঁকাল। তাকে নিয়ে অযথা টেনশনের কি প্রয়োজন? ও বলেছে টেনশন করতে। বড় হয়েছে না। ইসমাইল বাইক স্টার্ট দিল। তানভীরের প্রতিও অভিযোগ করল, তুমি তো জানাতে পারতে আমাকে। রাত 9টা বাজে। টেনশন হয় না? তোমার আম্মু অনেক টেনশন করছে। উঠো, গাড়িতে উঠো। লাবিবা উঠতে বসেছিল। নেমে এসে তানভীরের জন্য জায়গা দিল। তানভীর উঠে বসতেই লাবিবা মুখ টিপে হাসল। তানভীরের চোখ এড়াল না। লাবিবাও লাফ দিয়ে উঠে বসল। কাঁধে হাত রেখে ছুটে চলল। অনবরত ফোন বেজে চলছে। ফোনের শব্দে লাবিবার ঘুম ছুটে গেছে। কিন্তু ঠাহর করে উঠতে পারছে না কার ফোন। তার ফোনের রিংটোন তো এটা নয়। কিন্তু শিউরেই যে বাজছে এটা বুঝতে পারছে। হাত বাড়াতে গেলেই বাধে বিপত্তি। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বুকের মাঝে সেধিয়ে জায়গা করে নিয়েছে তানভীর। লাবিবা চেষ্টা করে হাতটা বাড়াতে। সক্ষম হয় না। আর না পেরে তানভীরকেই ডাকে। এই। কাঁধে ধাক্কা দিয়ে সরাতে চায়। তানভীর একটু নড়ে আবার জড়িয়ে ধরে। লাবিবা আবার ডাকে, এই শুনুন না। হুম। আপনার ফোন বাজছে। ধরো। হাত ছাড়ুন। তানভীর একটু ঢিল দিতেই লাবিবা হাত বাড়ায়। মমো ফোন করেছে। ধরো। লাবিবা রিসিভ করে সালাম জানায়। সোহানা সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করে, তানভীর কোথায়? মামুনি, উনি ওয়াশরুমে। ওকে তাড়াতাড়ি বাসায় আসতে বলো তো। বলবে আর্জেন্ট। আচ্ছা মামুনি। আর শোনো, তুমিও এসো। আমি। ঠিক আছে। সোহানা কল কেটে দেয়। লাবিবা ভাবুক হয়ে পড়ে। এত আর্জেন্ট কেন ডাকবে? কিছু কি হয়েছে? তানভীর আসতেই লাবিবা তানভীরকে জানিয়ে দেয়। নিজেও উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেডি হয়ে দুজনে একসাথে টেবিলে আসে। সাবিনা ওয়েট করছিল ব্রেকফাস্ট রেডি করে। তানভীর জিজ্ঞেস করে, আম্মু আব্বু কোথায়? তোমার আব্বু সকাল সকালই বেরিয়েছে। তানভীর লাবিবার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। ইতস্তত করে বলে, আম্মু লাবিবাকে নিয়ে একবার মমো আমাদের বাসায় যেতে বলেছে। আবার। বারবার ওই বাড়িতে যাওয়া ভালো দেখায় না বাবা। ইমার্জেন্সি হয়তো। নয়তো আম্মু এভাবে বলতো না। প্লিজ। আব্বু না জানলেই তো হলো। আচ্ছা আমি দেখব। নিয়ে যাও। দুজনে কিছুটা খেয়েই উঠে যায়। ইসমাইল বাইক নিয়ে যায়নি। সাবিনা তানভীরকে বাইক নিয়ে যেতে বলে। এদিকে রিকশাটা পাওয়া ট্রাফ। লাবিবা গিয়ে বাইকের চাবি নিয়ে আসে। দুজনে মিলে বেরিয়ে পড়ে। খান বাড়িতে তুলকালাম কাণ্ড সৃষ্টি হয়েছে। ফ্লোরা ফ্লোরে বসে অজরে কাঁদছে। ফ্লোরার কান্নাতে বিরক্ত উপস্থিত সকলেই। ফ্লোরা বারবার কাকুতি মিনতি করছে তাকে ক্ষমা করার জন্য। সে আর ভুল করবে না। কোনোদিন করবে না। তাকে যেন মাফ করে দেয়। ফিরোজ খান বাড়িতে অলক্ষ্মী কেন ঢুকেছে বলে চিৎকার করে উঠে ফ্লোরাকে দেখে। ফ্লোরার কান্না থেমে যায়। ভয়ে কাচুমাচু হয়ে পড়ে। এত বছর পরেও তার আত্মা কেঁপে উঠে এই মানুষটার হুঙ্কারে। সোহানা এসে আল্লাহ দোহাই করে, তুমি আস্তে কথা বলো। বাড়িতে ছেলে ঘুমোচ্ছে। ডিউটি করে ফিরেছে সেই দুটোয়। এখন আল্লাহর ওয়াস্তে আস্তে কথা বলে বিদায় করো। এই মেয়েটার সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার? ওর মুখ দেখতে চাই না আমি। তুমি আস্তে কথা বলো প্লিজ। কিসের আস্তে কথা বলবো? ডাকো তোমার ছেলেকে। খাল কেটে আমার সংসারে কুমিরকে ঢুকিয়েছে।
এক্ষুনি নিচে আসতে বলো। তামিম, 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 এক্ষুনি নিচে আসো, তামিম। জবেদা মিন মিন করে বলে। বড় ভাইজান তো ঘুমায়া আছে আব্বা। ফিরোজ খান তাকাতেই জবেদা ছুটে তামিমের রুমে। তামিম ঘুমিয়ে নেই। বাবার ডাকে ঘুম ছুটে গেছে। হুট করে বাবা এত কেন ডাকছে তামিম জানে। ফ্লোরা এসেছে। তাকে দেখেই বাড়ির সবাই এত রেগে। তামিমই বলেছে ফ্লোরাকে আসতে। কাল রাতে যখন তাদের কথা হয় তামিম বলে, তুমি যদি সত্যিই আমার লাইফে ব্যাক করতে চাও তাহলে খান বাড়িতে পা রাখো। আমার কাছে ক্ষমা চাও। আমার ফ্যামিলির কাছে ক্ষমা চাও। তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। যদি একজন মানুষও মন ভার করে তুমি ক্ষমা পাবে না। আর রইল আমার লাইফে ব্যাক করা। আমার পাপা যদি বলে আমাকে তোমাকে গ্রহণ করতে আমি ব্যবস্থা করব। পাপার অবাধ্য হয়ে একবার জীবনের সবচেয়ে বড় মূল্য চুকিয়েছি। আর পারব না। আমার পাপা যা বলবে আমি তাই করব। লাস্টবার ট্রাই করে দেখতে পারো। একটা কথার উত্তর দিবে। দিব। আমার প্রতি কি এক বিন্দু ভালোবাসাও আর তোমার মনে নেই? না। ঘৃণা করো? না। তুমি আমার জন্য একজন হারাম ব্যক্তি ছাড়া কিছুই না। এত বড় কথাটা বলতে বুক কাঁপল না তোমার? মনে লাগল না? অকৃতজ্ঞের জন্য আমার বুক কাঁপে না। আমি সম্পূর্ণভাবে একজন প্রাপ্তবয়স্ক ডিভোর্সি সিঙ্গেল পারসন। আমি নিজেকে নিজে কন্ট্রোল করার বয়সে উপনীত হয়েছি। আমার ব্রেইন যেটা চাইবে আমার মন ঠিক সেই দিবে ড্রাইভার্ট হবে। আমার কি কোনো জায়গা নেই? আছে কি? ফ্লোরা আর উত্তর কাটে না। এতদিন এটা বিশ্বাস ছিল কিছুটা হলেও তামিমের মনে তার জন্য মাটা কাজ করে। নয়তো অন্তত কথাটা বলতো না। তবে ফ্লোরা তার ডাকে সাড়া দিবে। রত্ন যদি একবার ছুতে পারে আর কোনোদিন হাতছাড়া করবে না। জবেদা দরজায় বারবার নক করছে। বড় ভাইজান তাড়াতাড়ি উঠেন। কাল নাগিন আসছে। আব্বা রেগে বোম হয়ে আছে। ব্লাস্ট করলে আপনি আমি কেউ বাঁচব না। ভাইজান। ও ভাইজান। তামিম দরজা খুলে দেয়। জবেদাকে আর একটা ওয়ার্ড উচ্চারণ না করতে দিয়ে বলে, যাও আসছি আমি। জবেদা চলে যায়। তামিমের তাড়া নেই। সে ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নিচে নামে। ফ্লোরাকে একবার দেখেই মুখ ঘুরিয়ে নেয়। বাবার পাশে গিয়ে বসে। বাবা ডেকেছিলে? এই অলক্ষী আমার বাড়িতে কেন? তামিম ফ্লোরার দিকে তাকায়। ফ্লোরার অসহায়ত্বকে নিজ চোখ ভরে দেখে খারাপ লাগে। কিন্তু তার করার কিছু নেই। বাবাকেই জিজ্ঞেস করে। কি বলে? ফিরোজ খান এবার রাগ ধরে রাখতে পারলেন না। কি বলে তুমি শোনো। বেয়াদ্দপ ছেলে। তোমার জন্য আমার মান সম্মান একবার হারিয়েছি। আবার কোনো অঘটন ঘটাতে চাও? আমি বলে দিচ্ছি তামিম, তুমি যদি ভেবে থাকো এই মেয়েকে আমি আবার তোমার জীবনে জায়গা নিতে দিব তাহলে সম্পূর্ণ ভুল। আমি বেঁচে থাকতে আর সম্ভব না। একে ঘরে তুলতে হলে আমার মৃত্যুর পরে তুলো। যদি চাও এখনই শেষ করে দিতে পারো। আমি প্রস্তুত। তামিম নিচে বসে পড়ে ফিরোজের পা ধরে হুড়মুড় করে কান্নায় ভেঙে পড়ল। ফিরোজ একদমই টলল না। বরং আরও গর্জে বলে উঠল, এক ভুল আমি বারবার করব না। আমি জিন্দা দশায় আমার সন্তানের কষ্ট সহ্য করব না। আমার সন্তানের কষ্ট দূর করতে আরও বেশি কষ্টের কূপ তৈরি করব, এটা হতে দিব না। তোমাদের চেয়ে অধিক অভিজ্ঞতাসম্পন্ন আমি। সেদিন যা করার তুমি আমার অজান্তে করে ফেলেছিলে। মেনে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না। আজ আমি ঠেকে যাইনি। মানুষ বুঝে ঘরে উঠাবো। যাকে তাকে স্থান দিব না। এক্ষুনি বের করো একে। ফ্লোরা উঠে সোহানার কাছে যায়। সোহানার নরম মন। মেয়েটার কান্না দেখে নরম হয়ে গেছে। ফ্লোরা পা জড়িয়ে ধরলেও সরে গেল না। ফ্লোরা কাকুতি মিনতি করল। সব ছেড়ে ছুড়ে এ বাড়িতে ঝি বাদির কাজ করবে সেটাও বলল। এত সব ড্রামা নিতু ইসলামের সহ্য হল না। সদর দরজা দিয়ে দৌড়ে এসে বোনের থেকে ফ্লোরাকে সরিয়ে দিল। কিন্তু খারাপ ব্যবহার করল না। রক্ত গরম করার মানুষ তিনি নন। ফ্লোরা তাকেও বলল, খালাম্মি আমাকে ক্ষমা করে দিন। আমি যা করেছি না বুঝে ভুল করেছি।
আমি তার শাস্তিও পাচ্ছি। আমার পাশে কেউ নেই। আমি ভীষণ একা হয়ে গিয়েছি। আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। আমাকে একটু আপনাদের পায়ের নিচে ঠাঁই দিন। একটু দয়া করুন। আপনাদের ছেড়ে আর কখনো কোনোদিকে যাব না প্রমিজ করছি। কোনো দিন না। নিতু ইসলাম জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? আমাকে ত্যাগ করেছে উনারা। আপনারা ছাড়া আমার আর কেউ নেই। নিতু ইসলাম মুচকি হাসল। বুঝিয়ে বলল, দেখো মা বাবা কি জানত? তোমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে। বাবা থাক। মা এমন একটা মানুষ যে সন্তানের জন্য পৃথিবীর সকল কিছুর সাথে যুদ্ধ করতে পারে। প্রয়োজনে নিজের জীবন দিতেও দুবার ভাবে না। সেখানে সেই মানুষগুলোই যদি তোমাকে ত্যাগ করতে পারে, তাদের সাথে কোনো অন্যায় না করাতেই, সেখানে তুমি আমাদের সাথে যে অন্যায়টা করেছ, আমরা কিভাবে তোমাকে ত্যাগ না করে থাকতে পারি? আমাদের তো তোমার ছায়াও মারানোর কথা না। সেখানে এই যে এতক্ষণ যাবৎ তুমি এই আলিশান বাড়িতে আছো, এটা তো আমাদের অতি দয়ার কারণেই। তোমার তো কৃতজ্ঞ হওয়া উচিত, তাই না? একা আছো সেজন্যই তোমার মনে হচ্ছে তুমি আগের লাইফে ফিরে আসতে চাও। পাশে কেউ থাকলে অতীতের কথা তোমার মনেই পড়ত না। আমি বলি কি মা, জীবন অনেক দূর এগিয়ে গেছে। একটা বিয়ে করো, সংসারী হও। আমাদের ছেলের মতো অনেক ছেলেই আছে যাদের রূপ দেখিয়ে চোখে চশমা লাগাতে পারবে। তোমার ছেলের অভাব হবে না। সূক্ষ্ম খোঁচাটা তামিমকে খুব সুন্দরভাবেই দিয়ে দিল নিতু ইসলাম। তামিম নিজের প্রতি আরও বিরক্ত হল। ছি, এত বোকা সে। এত। ফ্লোরা টলল না। তামিমকে বলল, তামিম তুমি কিছু বলো। আই ব্যাক করতে চাই তামিম। তামিম আই লাভ উতো। তামিম বাবার দিকে তাকিয়ে আছে। চোখে ছল ছল করছে জল। ফিরোজ খান ফ্লোরাকে বলল, আমার ছেলেদের জন্য অনেক মেয়েই পাগল। আমি দেখি কোনো মেয়েটার জন্য আমার ছেলে পাগল। ছোট বৌমা এদিকে আসো। লাবিবা তানভীর এসে দাঁড়িয়েছে অনেক আগেই। চুপ করে দাঁড়িয়েছিল। যেখানে ফিরোজ খান সিদ্ধান্ত নিবে সেখানে তারা কি বলবে? লাবিবা গিয়ে ফিরোজ খানের সামনে দাঁড়াল। লাবিবাকে দেখিয়ে ফিরোজ বলল, দেখো, এ হচ্ছে এই বাড়ির ছোট বৌমা। তাকে দেখো কত ভদ্র, মার্জিত, ইনোসেন্ট। আর নিজেকে দেখো। চোখে পড়ে পার্থক্য। এতটা অপমানে লজ্জায় চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ল ফ্লোরার। করুণ চোখে তানভীরের দিকে তাকাল। লাবিবাও মাথা নিচু করে আছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। যে মেয়েটা তাকে এত হেল্প করলো তার হয়ে কিছুই করতে পারছে না দেখে আসলে পরিস্থিতি উল্টোপথে। ফিরোজ খান বলল, আমার ছোট ছেলে ছোট বৌমার জন্য পাগল। বড় ছেলে কি তোমার জন্য পাগল? তামিম। তামিম চোখ মুছে জবাব দিল, তোমার সিদ্ধান্ত আমি গ্রহণ করব পাপা। তুমি যা বলবে সেটাই হবে। আমি প্রাপ্তবয়স্ক। আমার নিজের উপর বিশ্বাস আছে। ফিরোজ খান চোখে হাসল। ফ্লোরাকে বলল, শোনো মেয়ে, তুমি তো ক্ষমা চাও। আমরা তোমাকে ক্ষমা করব একটা শর্তে। যদি তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও। যদি শর্তে রাজি হও তাহলে তুমি ক্ষমা পাবে। নয়তো ঝুলে থাকো যেমন আছো। তোমার বাড়াবাড়ি বাড়লে আমার হাত কতটা লম্বা সেটা তো জানো। ফ্লোরাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। নিতু ইসলাম এসে তামিমকে টেনে ফ্লোর থেকে সোফায় বসাল। লাবিবাও হেল্প করল। তানভীর এসে তামিমের পাশে বসল। নিতু ইসলাম রাগান্বিত হয়ে ফিরোজকে বলল, দুলাভাই, আমি আর এসব দেখতে পারব না। এর একটা বিহিত চাই। সোহানা কিছু বলতে চেয়েছিল, নিতু ওকে থামিয়ে দিয়ে আরও বলল, আপা ভাইজানকে কল দাও। জানাও তামিমের জন্য মেয়ে দেখতে। ছোট বউকে ঘরে তোলার আগেই বড় বউকে ঘরে তুলব। এসব বিশৃঙ্খলা আর ভালো লাগছে না। ফিরোজ খান ছেলের ভগ্ন হৃদয়ের কষ্ট অনুভব করল। পিঠে হাত রাখল। দীর্ঘ শ্বাস ফেলল। তামিমকে বোঝাল, দেখো পাপা, আজ তুমি আমাকে বড় করতে গিয়েও ছোট করে ফেললে। আমি তোমার পাপা, সব সময় এটা মনে রাখবে। মনে এক মুখে এক এরকম দুমুখ মানুষ আমার পছন্দ না।
তোমার মনে কোথাও না কোথাও একটা আশা ছিল। আম সরি পাপা। তোমার আশা পূরণ করতে পারছি না। আজ আমি যদি ফ্লোরাকে ক্ষমা করে তোমার জন্য মেনে নিই তাহলে হয়তো তুমি খুশি হবে কিন্তু সুখী হবে না। পুরনো ব্যথা তোমাকে সুখী হতে দিবে না। প্রতিদিন কোনো না কোনো কাজে বা সময়ে তোমার মনে হবে এই মেয়েটার জন্য আমার এতটা কষ্ট ভোগ করতে হয়েছে। এই মেয়েটা এখনো স্বার্থপরতা করছে। সামান্যতম ব্যাপার নিয়ে তোমার মনে সন্দেহের বীজ বপন হবে। তুমি এক কথায় সুখী হবে না। এর চেয়ে কি ভালো না অন্য একটা মেয়েকে নিয়ে সুন্দরভাবে শুরু করা। যে মেয়েটা তোমাকে সম্মান করবে, তোমাকে বুঝবে, তোমার যোগ্য বউ চাইবে তাকে সাপোর্ট করা। তোমার জন্য ফুল কন্যা আমি পাবো না জানো। পেলেও এলাও করব না এটাও জানো। বঞ্চিতদের একজনই এখন তোমার জীবন সঙ্গী হবে। তাকে সাপোর্ট করার মাধ্যমেই দেখবে জুটি বাঁধবে। গাঢ় শক্ত হবে। শুধু ছেলের কথায় না নেচে আমি ছোট বৌমাকে যেমন পরীক্ষা করেই এ বাড়ির লক্ষ্মী বানিয়েছি তেমনি তোমার জন্য ও আমি লক্ষ্মী খুঁজে আনব। আশা করি তুমি আমার লক্ষ্মীর মর্যাদা দিবে। তামিম মাথা নাড়াল। জি পাপা। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। লাবিবা তানভীরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, খান সাহেব, 1-2 ঘন্টার মধ্যে পাপা কিভাবে আমাকে পরীক্ষা করল? আমি তো সেদিনের আগে পাপার মুখোমুখি হয়নি। তোমার শ্বশুরের জন্য 1-2 ঘন্টা বিস্তর সময়। চাপ নিও না, বলে মুচকি হাসল। কিন্তু লাবিবা ঠিকই চাপ নিল। হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। এখানে কয়েক লাখ টাকা আছে। এটা নাও আর এ শহর ছাড়ো। টাকাটা আমি দিচ্ছি না, ভাইয়া দিচ্ছে। বিশ্বাস করি না। তামিম কখনোই আমাকে টাকার উপর মাপে না। কিন্তু তুমি মাপো। এতকাল যাবৎ তোমার চাওয়া অনুযায়ী সব হয়েছে বাট আজ হচ্ছে না। এবার থেকে হবেও না। তোমাকে হেল্প না করতে পারার জন্য আমি সরি। তানভীর আমি তো তোমার খারাপ চাইনি। মানছি একটা সময় খারাপ কিছু করেছি বাট তোমাকে হেল্প করার ছুতো পেলে বসে থাকিনি। রাজনৈতিক স্বার্থে তুমি যেখানে যেখানে শো করতে বলেছ সেখানেই গিয়েছি। ওই টাকা না হলে কি আমার চলতো না? তোমার বউটাও কত কষ্ট পাচ্ছিল। সেজন্য আমার বউটার মাথাটা বিগড়ে দিল। মুখের কথা কেড়ে নিয়ে তেড়ে যায় ফ্লোরার সামনে। হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করে। বাহিরের দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ছাড়ে। শান্ত গলায় বলে, তুমি কি করতে চাইছিলে তা তুমিই জানো। ধরে নিলাম তুমি আমার বউকে হেল্প করতে চেয়েছিলে কিন্তু সেটা নিজের স্বার্থে। আমার বউ যখন আমার জন্য পাগল তখন তুমি ওর মাথাটাই বিগড়ে দিল যাতে ও তোমাকে ভালো মনে করে খান বাড়িতে তোমার প্রবেশের দ্বার সৃষ্টি করতে সাহায্য করে। জানোই তো আমি আমার বউয়ের প্রতি কতটা দুর্বল। এই সুযোগে গুটিও সুন্দরভাবে চেলেছ। ভালো সাজতেন সাজতেন যখন মনের মধ্যে হিংস্রতা উকি দিত তখন ঠিকই কথায় কথায় কষ্ট দিতে। কষ্ট পেয়েও আমার বউটা চুপ থাকত আমার জন্য। আমার অবুঝ বউটাও বুঝে গিয়েছিল আমাকে রাগালে আমি নিশ্চয়ই কন্ট্রোল হারাব। সোজা আঙুলে তো তোমাদের ঘি ওঠে না। তাই তুমি ওই ছেলেটার দিকে আমার বউকে এগিয়ে দিবে। তুমি হয়তো ভাবছ তুমি আমার উপকার করেছ কিন্তু তুমি আমার অপকারটাই বেশি করেছ। লাব্বুর কষ্ট লাঘব করতে গিয়ে আরও কষ্ট দিয়ে ফেলেছ। তুমি জিজ্ঞেস করে দেখতে পার ও কতটা কষ্টে আছে। যে আমি আমার বউকে হারানোর ভয় থাকি সর্বদা সেই অনিশ্চয়তা আমার বউয়ের ছোট্ট বুকে ভয়ের সৃষ্টি করেছে। আমি ওকে যতই বলি ভালোবাসি ওর চোখে অবিশ্বাস দেখতে পাই। ওর ব্রেইন এটা বিশ্বাস করে নিয়েছে আমি তাকে চাই না কিন্তু ও আমাকে নিজের জোরে ধরে রেখেছে এবং সারা জীবন রাখবে। কতটা হেল্পলেস লাগে জানো। ওর কষ্ট যেন না বাড়ে সেজন্য দূরে দূরে থাকতাম। ওর মনে সুপ্ত অনুভূতি কাজ করত কিন্তু এতটাও উগ্রভাবে না যতটা তোমার সান্নিধ্য গিয়ে হয়েছে। কতটা কষ্ট করে ধৈর্য ধরে ওকে অ্যাচিভ করতে পেরেছি সেটা একমাত্র আমি জানি। আমাদের জীবনটা সুন্দরভাবে শুরু হতে পারত। 2 বছর সময় নিয়ে ধীরে সুস্থে আমরা জীবনে শুরু করতে পারতাম। আমরা এক হবার পর কখনোই আলাদা হতাম না। তোমার জন্য সবটা নষ্ট হয়ে গেল। বিশৃঙ্খল জীবন আমার পছন্দ না। তোমার জন্য আমি বিশৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করছি। তুমি থাকলে আমার বউ আবার কষ্ট পেতে পারে। চলে যাও।
আমি সব ছেড়ে ছুড়েই এসেছি তানভীর। সংসার করবার জন্য। একটু দয়া করো। তোমাদের ডিস্টার্ব করব না। কোনো ব্যাপারে আমাকে পাবেও না। প্রয়োজনে দাসী হয়ে থাকব। ছাড়া গরু গোয়াল ঘরে বসে থাকে না। তামিম কি বলে? আমার তামিমের সাথে কথা আছে। ব্লক লিস্টে আছো। আর শোনো, আমার বউয়ের আশেপাশে আসবে না। আমিই আসতে দিব না। এতদিন আমি চেয়েছি জন্যই তুমি আসতে পেরেছিলে। ভেবেছিলাম আমার প্রতি তুমি সামান্যতম গর্বেটফুল। কিন্তু না, তুমি তোমার রং দেখিয়ে দিল। এটা আর সম্ভব না। টাকাগুলো নিয়ে যাও তানভীর। আমি চাই না। শুনলাম মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছ। রেখে দাও লাগবে। এরকম দানের টাকা খান বাড়ি থেকে প্রতি বছরই যায়। তানভীর রাত বাড়াল না। 10টার দিকেই এসে রুমে ঢুকল। লাবিবা হুট করেই তানভীরকে দেখে চমকে গেল। আসার কথা তো ছিল না। এই ছেলেকে তো বলেও আনা যায় না। যার যা স্বভাব তাই। এসেই ওয়াশরুমে ঢুকল। বেরোল উদম গায়ে। এখন নিশ্চয় বিছানায় গা এলিয়ে দিবে। লাবিবা একটু লজ্জা পেল। প্রচণ্ড সাহসী মেয়েটা শার্টলেস তানভীরকে দেখলেই লজ্জা পায়। অন্যান্য বিষয়ে লজ্জাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে পারলেও তানভীরের কাছে এলে অদ্ভুতভাবে তাকে লজ্জা ঘিরে ধরে। কিছুতেই ইগনোর করতে পারে না। লজ্জারা যেন ঘুমিয়ে থাকে। তানভীরের আগমনে জেগে উঠে তাদের যাপন শুরু করে। লাবিবা মনে মনে দোয়া করে, আল্লাহ আমার লজ্জা কমিয়ে দাও সারাজীবন ধরে, নয়তো ভালোবাসার দাবি উনার সামনে পেশ করতে পারব না। তানভীর রুমের বাইরে চলে গেল। ফিরে এলো মিনিট দুয়েকের মধ্যেই। রুমজোড়াও চোখ বুলিয়ে নিল। লাবিবা বুঝল তাকেই খুঁজছে। মুখ টিপে হাসল। বেলকনির পর্দার আড়াল ছেড়ে গিয়ে গরইল ধরে দাঁড়াল। আকাশে ঘুটঘুটে অন্ধকার। তারকারাজির দেখাও নেই। ঠান্ডা হাওয়া বইছে। মনে হয় রাতে বৃষ্টি হবে। এরকম ওয়েদার বেশ ভালো লাগে। ঠান্ডা বাতাসে লাবিবার গলার উড়না উঠছে। লাবিবা ধরল না। উড়তে থাক। আজ তার মন ও উড়ু উড়ু করছে। কেমন যেন সুখ সুখ অনুভব করছে। সেই সুখের নাম তানভীর খান। তার অগ্রাহ্য যেমন বিষাদের সৃষ্টি করে, তেমনি তার একটুখানি অ্যাটেনশন সুখের সৃষ্টি করে। উড়োনাটা এই তো উড়ে যাবে। কেমন ঢেউ খেলছে। এই ঢেউ খেলা দেখতে লাবিবার সুখ লাগছে। অমনি ওড়নাটা মুষ্টিবদ্ধ হল। লাবিবা পেছনে তানভীরের উপস্থিতি বুঝে ঘুরে দাঁড়াল। ওড়না শোভা পাচ্ছে তানভীরের গলায়। বলিষ্ঠ দেহে গলায় ওড়না পেঁচিয়ে কোমরে হাত রেখে অভিনব কায়দায় দাঁড়িয়ে আছে। লাবিবা যেন মৃদু কেঁপে উঠল। এত কেন নজর বেহায়া হয় এই মানুষটার সামনে থাকলে। তানভীরের হাত নিজে কোমর থেকে নেমে লাবিবার কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। কখন থেকে খুঁজছি বলতে বলতেই নিজের সাথে মিশিয়ে নিল। লাবিবা হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরল। গালে টুপ করে চুমু দিয়ে জানাল, আমি আশা করিনি আপনি আসবেন। আমিও আশা করিনি আমার বউটা আমাকে এতটা ভালোবেসে ফেলবে। খান সাহেব, এখানে থাকলে কি হয়? শ্বশুরের বাসায় কেন থাকব? শ্বশুরের বাসা কি আপনার বাসা না? না। তবে শহরে যে বাসাটার কাজ শুরু হয়েছে সেটা শ্বশুরের বাসা হলেও আমার বাসা। কিভাবে? তানভীর লাবিবাকে ছেড়ে দেয়। বেলকনি থেকে রুমে যেতে যেতে বলল, তোমাকে বলা যাবে না। তুমি সিক্রেট ফাঁস করে দিবে। লাবিবাও পিছু পিছু আসে। বলুন না। আমি বলবো না। উহু। বাপ সোহাগী মেয়েকে একদমই বলা যাবে না। বলবো না তো। শোনার পর থেকে স্বামী সোহাগী হয়ে যাব। প্রমিত। ওই বাড়িটার টাকা আমি ইনভেস্ট করছি। সব। আব্বু রাজি হবে না। জানবে না। কিন্তু কেন দিচ্ছেন? আমার শ্বশুর আমাকে অনেক বড় একটা গিফট দিয়েছে। আমার মনে হলো তাকেও কিছু গিফট করা উচিত। যদিও এই গিফট তোমার আব্বুর দেওয়া গিফটের কাছে কিছুই না। দুটোকে এক পাল্লায় মাপা যায় না। সেই গিফটটা কি আমি? উহু। আমার বউ। যাকে আমার শ্বশুর শাশুড়ির জন্য আজ আমি পেয়েছি। যারা আমার বউকে এত যত্ন করে ভালোবাসা দিয়ে আমার জন্য তৈরি করেছে।
বিশ্বাস রেখে আমার হাতে তাদের আদরের টুকরোকে তুলে দিয়েছে। আমি তাদের এই ঋণ হয়তো কোনোদিন শোধ করতে পারব না, কিন্তু তাদের এবং তাদের মেয়ের যেন কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখতে পারব। তানভীরের কথা শুনে লাবিবার চোখে জল চলে এলো। ইসমাইলের সাথে তানভীরের কথা কাটাকাটি হয় লাবিবা জানে, কিন্তু তানভীর এত গভীরভাবে চিন্তা করে দায়িত্ব তুলে নিতে পারে এটা সম্পূর্ণ অজানা। লাবিবার মনে পড়ল তার বাবা এত কেন বাছবিচার করে তার মেয়ের জন্য পাত্র নির্বাচনে। লাবিবার অগোচরে যে প্রচুর সম্বন্ধ আসত এটা লাবিবা জানে। বাবা হয়তো জামাই চায়নি, চেয়েছিল ছেলে যে তার মেয়ের দায়িত্বের পাশাপাশি তাদের ছেলের অভাবটাও পূরণ করবে। তানভীর মুচকি হেসে লাবিবার চোখের জল আঙুলে মুছে নিল। লাবিবা কাতর কণ্ঠে বলল, আপনি প্রতিদিন আসবেন খান সাহেব? না পারলে প্রায়ই আসবেন। আমি প্রতিদিন আপনাকে দেখে ঘুমোতে চাই। ঘুম ভাঙার পরেও আপনাকে দেখতে চাই। আমার দিন ফুরোবে, মাস ফুরোবে, বছর ফুরোবে, তবুও আপনাকে দেখার রেশ যেন না ফুরোয়। আমাকে এত ভালোবাসার কারণ কি লাবিবা? এমন তো নয় তুমি আমাকে আগে থেকেই ভালোবাসো। আমার সৌন্দর্য বৃত্তের দিকে তুমি মুগ্ধ হও, এটা আমি বেশ ভালোই জানি। নাকি শুধু স্বামী বলেই এত কিছু? আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তাকেই ভালোবাসাতে। বললাম না আল্লাহর জন্য আপনাকে আমি ভীষণ ভালোবাসি। আপনি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। আমার স্বামী। আমার অর্ধাংশ। 3 কবুল উচ্চারণ করে নিজেকে আপনার নামে করে দিয়েছি। আল্লাহর জন্য আমি আপনাকে ভীষণ ভালোবাসি। কিন্তু টানটা আগে থেকেই ছিল। আপনার সাথে আলাপ হবার পর থেকেই ভীষণ আপন মনে হতো। মনে হতো ভরসার ছায়া আমার আব্বুর মতো। সেজন্যই বারবার আপনার কাছে ছুটে গিয়েছি। আপনার অবহেলা আমাকে বড্ড পোড়ায়, কষ্ট দেয়। আমি কেমন যেন নিস্তেজ হয়ে যাই। শক্তি পাই না। তুমি প্রচণ্ড সাহসী লাবিবা। মেয়ে হয়েও মনে যাই থাকুক কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বলে দিতে পারো। অকপটে এভাবে সত্য বলতে অনেকেই পারে না। ভালোবাসার মতো সেনসিটিভ বিষয়ে তো আরও পারে না। আমিও পারি না, বিশ্বাস করো। কোথায় লেখা আছে সবসময় ছেলেরা ভালোবাসি ভালোবাসি বলে গলা শুকাবে আর মেয়েরা চুপ করে থাকবে? আমি মনের কথা মুখ ফুটে বলতে পারি, এটাই কি আমার দোষ? না, এটা মোটেই দোষের কিছু নয়। এটা তোমার সাহসের পরিচয়। কিন্তু এই সাহসটা একটু পরেই উধাও হয়ে যাবে। গলা উঁচিয়ে ভালোবাসা জাহির করা মেয়েটা লজ্জায় বুকে মুখ গুজে পড়ে থাকবে। তখন এই মেয়েটার লজ্জাবর্ণ মুখটাই আমার তৃষ্ণা বাড়িয়ে দেয়। অদ্ভুত সৌন্দর্য ছড়ায়। যে সৌন্দর্য দেখার জন্য আমি তার কাছে ছুটে আসি। দেখতে চাও তুমি? লবিবা মুখ ঘুরিয়ে নিল। কি সুন্দর করে প্রস্তাব পেশ করেন উনি। যেন যেন তেন ব্যাপার। কিন্তু লাবিবার কাছে মোটেই যেন তেন ব্যাপার নয়। বড্ড লজ্জাজনক ব্যাপার। এখন ধীরে ধীরে লজ্জা বাড়বে। পৃথিবীর সমস্ত লজ্জা তাকে চেপে ধরবে। স্বামীর বুকে লজ্জায় লেপ্টে পড়ে থাকবে সে। তানভীর লাবিবার লজ্জাটা ফিল করে হো হো করে হেসে উঠে। কোলে তুলে নিয়ে বিছানায় একদম বুকের সাথে চেপে ধরে। লাবিবাও তানভীরের পিঠ দুহাতে জড়িয়ে ধরে। লাবিবার কপালে চুমু এঁকে তানভীর প্রশ্ন করে, আমাকে ছাড়া বাঁচতে পারবে? পারব। সত্যি। সত্যি পারব। তবে অনেক কষ্ট হবে। আমি যদি বলি আপনাকে ছাড়া বাঁচব না তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছাড়াই আমাকে বাঁচাবে। দুনিয়াতে সবাই সবার নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছে। কেউ কারো জন্য মরে না। আমি আপনাকে ছাড়তে চাই না। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। যাব না। ডিনার করেছেন আপনি? না। তবে করব এখন সারা রাত ধরে। চলবে ইনশাআল্লাহ।